আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাসর রাতে নিজের স্বামীর জায়গায় যখন অন্য কেউ ধর্ষণ করেছিল তখন বুঝেছিলাম কষ্ট কাকে বলে। আমার কথাটা শুনে হয়তো খুব অবাক লাগছে, কিন্তু এটাই হয়েছে আমার সাথে। সেদিন বুঝেছি যন্ত্রণা কাকে বলে, অসহায়ত্বের মাত্রা কতটা গুরুতর হলে মানুষ এমন পরিস্থিতিতে পড়ে। বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম, বলতে গেলে সোনার চামচ নিয়েই জন্মেছি। কত ভালোবাসতো আমার মা, সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতো, কিন্তু সেই সুখ আর বেশি দিন ঝোটেনি আমার কপালে। 8 বছর বয়সে ক্যান্সারে আমার মা মারা যায়। সেদিন মাকে হারিয়ে আমি খুব কেঁদেছিলাম, প্রতিটা মুহূর্তে শুধু মাকে মিস করতাম। বাবাও মায়ের জন্য অনেক কষ্ট পেত, কিন্তু আমাকে বুঝতে দিত না। কিন্তু বাবা প্রায়শই ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, আমাকে তেমন দেখাশোনা করতে পারতো না। তাই আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসতো, আর নতুন বউ যদি আমাকে মেনে না নিতে পারে, আমাকে কষ্ট দেয়, এই জন্য সহজে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু সবার জোরাজোরি আর আমার কথায় বাবা দ্বিতীয় বিয়ে করে। সেদিন বাবাকে বলেছিলাম, বাবা নতুন মা না এনে দিলে আমি আর তোমার সাথে কথা বলবো না। ভেবেছিলাম তো আমার নতুন মাটাও আমার আগের মায়ের মতোই হবে। কে জানতো আমার কপালটা এমন হবে। সেদিন সত্যিই বাবাকে নতুন মা আনতে বলিনি। এখন মনে হচ্ছে সেদিন বাবাকে বলেছিলাম খাল কেটে কুমির আনতে। বাবা যখন নতুন বিয়ে করে বউ নিয়ে ঘরে ঢুকে, আমি উকি ঝুঁকি মেরে নতুন মাকে দেখছিলাম আর খুব খুশি হয়েছিলাম। কয়েকটা দিন হয়তো নতুন মায়ের সাথে ভালো ছিলাম, কিন্তু পর কখনো আপন হয় না, আর সৎ মা কখনো আপন মা হয় না। সেটা বুঝতে পারি কয়েকটা দিন পর। যে আমাকে আমার মা খাবার নিয়ে আমার পেছনে পেছনে দৌড়াতো আর আমি বায়না করতাম এটা খাবো না ওইটা খাবো না, সে আমি আজকে ঠিক মতো খেতে পারছি না। এখন মনে হয় লবণ মরিচের ভাতও অনেক মজা লাগে। যে আমি সারাদিন বসে বসে পুতুল খেলে সময় পার করতাম, সে আমি এখন অনেক কাজ করি, তাও আমার নতুন মায়ের মন ভরে না। নানা রকম কথার বেড়াজালে আটকা পড়ে গেছি। ইচ্ছা করলেও এই কথার বেড়াজাল থেকে বের হতে পারছি না। দিনের পর দিন মানসিক আর শারীরিক যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছি। আমার বাবাও বদলে গেছে। যে বাবা আমার সুখের কথা ভেবে বিয়ে করতে চায়নি, আজকে সে বাবাই নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। নতুন মায়ের কথায় উঠে আর বসে, মারধর করে। নতুন মায়ের কোলে নতুন যে মেয়ে হয়েছে, বাবার কাছে এখন ওই মেয়ে সব। আর আমি তো এক পরগাছা। 8 বছর বয়সে মাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছিলাম, তার থেকে বেশি কষ্ট এখন প্রতিটা মুহূর্তে পাই। কষ্টটা আরো বেড়ে গিয়েছিল যখন আমার বাবা মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে ঠিক করে আমার থেকে 26 বছরের বড় এক মধ্যবয়স্কের সাথে। সেদিন একটু প্রতিবাদ করেছিলাম, আর ফলপ্রসূতে মায়ের আর মানসিক যন্ত্রণাটাই পেয়েছিলাম। না সহ্য করতে পেরে কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম বয়স বেশি দেখতে অসুন্দর, তাতে কি হয়েছে, খেতে পড়তে তো পারবো। সংসার কাকে বলে তখন বুঝতে পারিনি। সংসার বুঝে ওঠার আগেই বাবা আর নতুন মায়ের চাপে 14 বছর বয়সেই আমি বিয়েটা করে নিই। বিয়ে করার পর যে সুখটা ছিল সেটাও চলে গেল। ঘরোয়া ভাবে চুপি চুপি লোকটার সাথে আমার বিয়ে হয়। আমাকে লোকটা গাড়ি করে তার বাড়ি নিয়ে যায়। যাওয়ার সময় লোকটার হাবভাব দেখে মনে হয়েছিল লোকটা নেশাখোর আর চরিত্রহীন। যখন লোকটার সাথে বাড়িতে গেলাম, বুঝতে পারলাম লোকটা অনেক ধনী আর সম্পদশালী। আমাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে শক্ত করে হাত ধরে রুমের ভেতর নিয়ে ধাক্কা দিয়ে ফেললো, আর উনি একের পর এক মদের বোতল শেষ করতে থাকলো। সব আশায় তখন নিরাশ হয়ে গেল। বুঝতে পারছিলাম আমার জীবনের সব সুখ উড়ে গেছে, তা আর ফিরে আসবে না। আরো যন্ত্রণায় কাতর হলাম তখন, যখন খেয়াল করলাম রাতের বেলায় আমার স্বামীর পরিবর্তে অন্য একটা লোক আমার রুমে ঢুকে আমাকে জাপটে ধরে। ভয়ে জোরে চিৎকার করে উঠেছিলাম। পাশের রুম থেকে আমার স্বামী এসে বলল, কিরে আরামজাদি, এভাবে চিল্লাচ্ছিস কেন? আমি ওনার এই ভাষাটা শুনে অবাক হলাম। কিছুটা বিস্মিত হয়ে শান্ত স্বরে ওনাকে বললাম, আপনি দেখেন এই লোকটা এসে আমার সাথে অসভ্যতা করছে। আরামজাদি, একে খুশি কর, না হয় তোর কপালে দুঃখ আছে। যা যা করতে বলে তাই কর। ওনার কথাটা আমার বুকটা ভেদ করে কলিজায় লাগলো। তবুও বললাম, আপনি আমার স্বামী হয়ে এমন কথা বলতে লজ্জা লাগছে না?
আমি তোর স্বামী কে বলেছে? আমি তোকে তোর বাপের কাছ থেকে কিনে এনেছি। আশেপাশের লোক খারাপ বলবে তাই বিয়ের নাটক করেছি। তোর বাপ আমার কাছে তোকে বিক্রি করে দিয়েছে। এখন আমি যা বলি তুই তাই করবি। ওনাকে খুশি কর। এই বলে লোকটাকে ইশারা করে দরজা লাগিয়ে চলে গেল। আর লোকটা আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমি বললাম, আপনি আমার বাবার বয়সী, এমন করবেন না। আপনার মা বোন মেয়ে থাকলে কি এমন করতে পারতেন? আমাকে ছেড়ে দিন, পায়ে পড়ি আপনার, আমার ক্ষতি করবেন না প্লিজ। কিন্তু তিনি এক পৈশাচিক হাসি দিয়ে আমাকে বলল, এসব বলে লাভ নেই সুন্দরী, আমাকে একটু খুশি করে দাও। এসব বলে আমার গায়ের উপর এসে আমাকে শক্ত করে ধরলো আর আমাকে খুবলে খুবলে খেলো। সেদিন আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। মনে হয়েছিল এক হায়না আমার কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। ওনার খাওয়া শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ঠিক একইভাবে খুবলে খুবলে খেয়েছে। তারা ভুলেই গেছিল আমি একটা মানুষ। আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণার চিৎকার যেন তাদের সুখটা আরো বাড়িয়ে দিয়েছিল। কাজ শেষে আমাকে লাথি দিয়ে ফেলে অন্য রুমে চলে গেল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। সারা শরীরে হায়নাদের আঘাত করা ক্ষতগুলো ভেসে উঠল। সে সাথে তীব্র যন্ত্রণায় কাতরে উঠলাম। বড় স্বপ্ন নিয়ে বিয়ে না করলেও একটু আশা নিয়ে বিয়েটা করেছিলাম। আজ সে আশাটাও ভেঙে গেল। জীবনে এতটা কষ্ট লেখা ছিল বুঝতে পারিনি। আজকে আমার জীবনে সব শেষ। সারা শরীরটাই সাক্ষী দিয়েছে আমি আজকে কতটা নিরুপায়। সেদিন বুঝেছিলাম পুরুষ মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হলে একজন বাবা তার মেয়েকে এমন লোকের কাছে বিক্রি করতে পারে, কত নিকৃষ্ট হলে একজন বাবার বয়সী লোক আমার মতো 14 বছরের মেয়েকে এভাবে হায়নাদের মতো রক্তাক্ত করতে পারে। কতটা কষ্ট সেদিন হয়েছিল আমি জানি। কষ্টের শেষটা যদি সেখানেই হতো তাহলে তো ভালোই ছিল। কিন্তু পরদিন সকালে খেয়াল করলাম আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে। সারা শরীরে ক্ষত হয়ে গেছে, তলপেটে প্রচুর ব্যথা হচ্ছে, উঠতে পারছি না ঠিক করে। কোনো রকমে উঠে দেখি বদমাইশ লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমাকে বলল, হারামজাদি, এই নে খা, খেয়ে রেডি হ। কাস্টমার আসবে তুইটা। খুশি করতে না পারলে খবর আছে। বেশি চিল্লাবি তো মাইরা তোরে ফাটাইয়া দিব। দয়া করে আপনি আমাকে কষ্ট দিবেন না, আমি আপনার পায়ে পড়ি। আমার শরীর ভালো না, আমি অসুস্থ, এতটা কষ্ট আমাকে দিবেন না। আপনার মেয়ে হলে কি পারতেন এমন করতে? আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না। পুরুষ মানুষ পুরুষ মানুষই হয় রে। ওরা বাবা স্বামী কিচ্ছু হয় না। তাড়াতাড়ি রেডি হ। পেটে তখন প্রচন্ড ক্ষুধা ছিল, কোনো রকমে খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর একের পর এক লোক আসতে থাকলো আর আমার ক্ষত শরীরটাকে আরো খুবলে খুবলে খেলো। সেদিন মনে হয়েছিল আমি একটা তাজা মাংসপিণ্ড, যেটা খাওয়ার জন্য অনেকগুলো হায়না প্রতিযোগিতা লেগেছে। সেদিন আমার চিৎকার কেউ শুনেনি। ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কেউ সান্ত্বনা দেয়নি। কখন যে অসুস্থ হলাম খেয়াল নেই। কোন রকমে কয়েকটা ব্যথা কমার ওষুধ এনে দিয়েছিল, তা খেয়ে একটু সুস্থ হলাম। কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্যের পর লোকটা কয়েকদিন পর আমাকে একটা গলিতে নিয়ে গেল। খেয়াল করলাম সেখানে আমার মতো আরো অনেক মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে। একে একে পুরুষ আসছে, যাকে পাচ্ছে তাকে নিয়ে রুমে ঢুকে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না এটা পতিতাপল্লী। আমাকে নিয়ে গেল একটা মহিলার কাছে। মহিলার নাম ডায়না। মহিলাটা আমার দিকে তাকিয়ে দেখে লোকটাকে বলল, শালা, এই মালরে এই হাল করলি কেন? এত চাপ দিচ্ছিস কেন এই মালরে? সারা শরীরে দাগ করে ফেলছিস। এর পেছনে এখন আমাকে টাকা ভাঙতে হবে। এই মালের জন্য 30,000-এর উপর 1 টাকাও দিতে পারুম না। মালটার কি হাল করছিস দেখছিস? ডায়নাজি, সবে মাত্র 14 বছর বয়স, আর 5,000 বাড়াইয়া দেন। ঠকবেন না, নিলে আরো ভালো সার্ভিস দেয়। সেই মাল। অবশেষে দর কষাকষি করে আমাকে 32,000 টাকায় বিক্রি করা হলো। আমি ডায়না আন্টির পায়ে আছড়ে পড়লাম, আমাকে ছেড়ে দিতে। দেয়নি। কেন দিবেন? উনি তো পতিতাপল্লীর সর্দারনি। আমাকে এত টাকা দিয়ে কিনেছেন ব্যবসার জন্য। আমার দায়িত্ব দেওয়া হলো শোভাকে, যাতে আমাকে সব বুঝিয়ে দেওয়া হয়। শোভা আমাকে সব বুঝিয়ে দিল। কাস্টমারকে খুশি করতে হয়। শোভার পায়ে ধরলাম, আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু সে তো এক ঘাটেরই মাঝি, আমাকে আমারই মতো ভুক্তভোগী। সে তো প্রেম করে এক ছেলেকে বিশ্বাস করে এসেছিল, আর সেই ছেলে তার সরলতার সুযোগ নিয়ে তাকে বিক্রি করে চলে গেছে। এইভাবেই অসহনীয় যন্ত্রণাগুলো মেনে নিতে হয়েছিল। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমি ডালিয়া থেকে হয়ে গেলাম ডেইজি। কাস্টমারকে কিভাবে খুশি করে টাকা বাড়িয়ে নিতে হয় সব শিখে গেছি। সেই সাথে জেনে গিয়েছি পুরুষ মানুষের রূপগুলো। সত্যি
পুরুষ মানুষ পুরুষ মানুষই হয়, ওরা বাবা ভাই কিচ্ছু হয় না। এখানে আসে না এমন কোনো স্তরের লোক বাকি নেই, উঁচু নিচু সব স্তরের লোকেই এখানে আসে। এখানের মেয়েগুলোকে তারা মাংসপিণ্ড ভাবে আর খুবলে খুবলে খায়। এখন আমি এখানে সবচেয়ে ফেমাস, বাবুরা তো আমার জন্য পাগল। কথাগুলো বলে ডালিয়া হাসছিল, আর আমি তার মুখ থেকে কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানুষের জীবনে এত কষ্টও থাকতে পারে জানা ছিল না। ডালিয়া ওরফে ডেইজি মেয়েটা কথাগুলো বলে খলখল করে হাসলেও তার হাসির পেছনে একটা চাপা কষ্ট ছিল, তা ঠিকই বুঝতে পেরেছিলাম। কিন্তু এর কিছুদিন পরেই ডালিয়ার জীবনে একটা ঘটনা ঘটে। ডালিয়ার পেটে বাচ্চা আসে। সাধারণত পতিতাদের বাচ্চাগুলোকে মাঝে মাঝে রেখে দেওয়া হয় মেয়ে জন্মানোর আশায়। ডালিয়ার বাচ্চাটাও তার অনুরোধে ডায়না রাখতে দেয়, কিন্তু ডালিয়ার এর মধ্যে কাজ বন্ধ, তাই সবকিছুতেই ঝামেলা হচ্ছিল। তার উপর 3 মাসের বাচ্চা পেটে, এর মধ্যেও কয়েকটা কাস্টমারকে তার খুশি করতে হয়েছে। সেদিন খানিকটা অসুস্থ ছিল, তাই ডায়না তাকে কাজ করতে নিষেধ করে। কিন্তু হুট করে ডায়নার কাছে একটা ভদ্রলোক আসে, আর ভদ্রলোকের নাম অরণ্য। অরণ্যকে নিয়ে আসে তার পরিচিত একজন। অরণ্যকে দেখে ডায়না বলল, বাবু আসুন, আপনি মনে হয় এখানে নতুন। বলুন কোন মাল পছন্দ আপনার? পছন্দ হলে আমাকে জানান। অরণ্য চারপাশে ঘুরে হঠাৎ রুমের এক কোণে বসা ডালিয়াকে দেখতে পেল। অরণ্য ডালিয়াকে ইঙ্গিত করে বলল, আমার ওই মেয়েটাকে চাই। যত ইজিকে, কিন্তু বাবু ওই মালটা তো পথি আর অসুস্থ, আজকে ওকে ছেড়ে দিন। যত টাকা লাগে ততই দিব। আমার ওই মেয়েটাকেই চাই, আর ওকে আমার সাথে নিয়ে যাব। 1 লাখ 2 লাখ কত লাগবে বলুন? সেই টাকার কথা শুনে চমকে গেল। মনে মনে ভাবলো, মেয়ে যা ইচ্ছে করুক, পোয়াতে মেয়ে এমনি ইনকাম কম, এর থেকে কিছুদিন এর জন্য বেঁচে দেই, এইটাই ভালো হবে। আচ্ছা বাবু, 3 লাখ দিলেই চলবে, তবে 1 বছরের বেশি রাখতে পারবেন না। আর জেনে শুনে পোয়াতি নিচ্ছেন, সার্ভিস খারাপ দিলে বদনাম করতে পারবেন না। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই নিন চেক, আর আমাকে আমার মাল বুঝিয়ে দিন। আজ ডায়না ডালিয়াকে এনে অরণ্যর হাতে তুলে দিল, আর ডালিয়াকে বলল, বাবু তোকে 1 বছরের জন্য কিনেছে, বাবুর বাড়িতেই থাকবি, আর বাবু যা বলে তাই করবি। তুই পোয়াতে এটা জেনেই বাবু তোকে নিয়েছে, বাবুকে খুশি রাখবি। এ বলে অরণ্যর হাতে ডালিয়াকে তুলে দিল। অরণ্য ডালিয়াকে নিয়ে পাশে গেল। ডালিয়া বুঝতে পারলো না তার মতো পোয়াতেকে কিনে লোকটার কি লাভ। ডালিয়া ঘরে ঢোকার পরে খেয়াল করলো ঘরটা বেশ সাজানো গোছানো। লোকটার বয়সও বেশি না, এই তো 35 থেকে 37 হবে। দেখতেও বেশ সুন্দর, আর বোঝাই যাচ্ছে অনেক টাকার মালিক। আর দেওয়ালে একটা লেখা দেখে ডালিয়া থমকে যায়। দেওয়ালে লেখা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো মেয়ে মানুষ। এমনটা লেখার কারণ ডালিয়া বুঝতে পারলো না। ডালিয়া ঘরে ঢোকার সাথে সাথে অরণ্য ডালিয়ার হাতটা ধরে আশ্রয় ফেলে দেয়, আর বলল, এ থেকে আমি যা বলবো তুই তাই করবি। আমার কথা নড়চড় হলে শেষ করে দিব। মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। দুনিয়ার যত মেয়ের জাত আছে সব মেয়েকে আমি ঘৃণা করি। তুই যদি আমার কথার বাইরে নড়িস, তোর খবর আছে। তোকে আমি শারীরিকভাবে পাবার জন্য এখানে আনি নাই। তোকে এনেছি যখন কোনো মেয়ের প্রতি আমার ঘৃণা জন্মাবে, তখন তোকে একটা করে শাস্তি দিয়ে আমার রাগ মিটাবো। সে আপনি যাই করুন অরণ্যবাবু, আজকে আমাকে একটু বিশ্রাম নিতে দিন। শরীরটা খুব খারাপ, কালকে থেকে আমি আপনার সব কথা মেনে চলবো। আমি পোয়াতি, আপনি তো জানেনই। না, এখন কোনো বিশ্রাম নাই তোর জন্য। আমার গা হাত পা টেপ। আমার কথার বাইরে গেলে তোর খবর আছে। ডালিয়া শান্ত স্বরে চুপ করে বসে হাত পা টিপতে লাগলো। ক্লান্ত শরীর যেন আর কিছুই মানছে না। মনে হচ্ছে একটু চোখ বুঝতে পারলে ডালিয়ার ভালো লাগতো। এসব ভাবতে ভাবতে কখন যে ডালিয়া অরণ্যের পায়ের উপরে ঘুমিয়ে গেল খেয়ালই করেনি। হঠাৎ অরণ্য ডালিয়াকে এভাবে দেখে রেগে মেগে আগুন হয়ে যায়। জোরে ডালিয়ার পেট বরাবর একটা লাথি মারে, আর ডালিয়া খাট থেকে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে ফ্লোরটা রক্তে মেখে যায়। ডালিয়ার বাচ্চাটা মিস ক্যারেস হয়ে যায়, আর ডালিয়া কাতরাতে থাকে যন্ত্রণায়, আর বলে, প্লিজ অরণ্যবাবু, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, না হয় আমার বাচ্চাটা মরে যাবে। এতটা নির্দয় হবেন না। এই বাচ্চাটা আমার কাছে অনেক কিছু। জীবনে প্রথম মা হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। বাচ্চা হারানোর কষ্টটা আমাকে দিবেন না। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। হারামজাদি, আমি নিয়ে যাব তোকে ডাক্তারের কাছে। আমি নিজে একজন প্রাক্তন ডাক্তার, কিন্তু ডাক্তারি ছাড়তে হয়েছে তোদের মতো নষ্টা মেয়ে মানুষের জন্য। হারামজাদি, তোর বাচ্চাটা শেষ হলে তো তুই কষ্ট পাবি অনেক, তাই না? হ্যাঁ অরণ্যবাবু, অনেক কষ্ট পাবো। দয়া করে আমার একটা ব্যবস্থা করুন, আমার বাচ্চাটাকে বাঁচান।
তোর এই কষ্টটাই আমি উপভোগ করব। তুই কাঁদ, আমি তোকে দেখি। 1 ঘন্টা পর তোর বাচ্চা পুরোপুরি নষ্ট হলে তোর চিকিৎসা করব, এর আগে না। ডালিয়া মেঝেতে কাতরাতে লাগলো। ভাবলো আর কত দুঃখ তার কপালে লেখা আছে, আর কত কষ্ট পাবে সে। শেষ পর্যন্ত নিজের বাচ্চা হারানোর যন্ত্রণাও পেতে হলো। পেটের ব্যথায় ডালিয়া চিৎকার করতে লাগলো, কিন্তু সে কান্না শুনে অরণ্য শুধু হাসতে লাগলো। 1 ঘন্টা পর ডালিয়া নিস্তেজ হয়ে পড়ল। রক্তের সারা শরীর আর মেঝে রক্তের সারা শরীর আর মেঝে মেখে গেল। ডালিয়া সেন্সলেস হয়ে গেল। ডালিয়ার সেন্স ফেরার পরে ডালিয়া খেয়াল করলো ডালিয়ার হাতে স্যালাইন দেওয়া। জেগে ওঠার সাথে সাথে অরণ্য বলে উঠল, ডালিয়া এটা করে লাভ নেই, তোর বাচ্চা আর নেই। তোর বাচ্চাটা শেষ, তোর বাচ্চাটা মারা গেছে। তোকে কষ্ট দিতে পেরে কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। ইস, ডেইজির বুঝি খুব কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কিনে এনেছেন বলবেন? বললাম তো, তোকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। তোকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দিব। আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার লাভ? কিন্তু লাভ ক্ষতি কিচ্ছু জানি না, এতে আমার শান্তি। তো কেন? কারণ মেয়ে মানুষকে আমি ঘৃণা করি। মেয়ে মানুষকে কষ্ট দিতে পারলে আমি শান্তি পাই। তাই তোকে একের পর এক মানসিক কষ্ট দিব, আর আমি মানসিক শান্তি নিব। এবার খেয়ে নে। 15 দিন তোকে কিছু করব না, যা করার 15 দিন পর করব। ডালিয়া অরণ্যর কথা শুনে অবাক না হয়ে পারল না। ডালিয়া বুঝতে পারল না অরণ্য বাবুর মনে মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, আর ডালিয়াকে মেরে সে কি শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে ডালিয়া অস্থির হয়ে গেল। ডালিয়া বুঝতে পারলো তার জীবনে সুখ শব্দটা আর নেই। ভেবেছিল অরণ্য বাবু হয়তো বুঝবে, কিন্তু পুরুষ মানুষ যে সব এক সেটা আবার প্রমাণিত হলো। বাচ্চাটার কথা ভেবে ডালিয়া কান্নাই ভেঙে পড়ল। অচমকে সে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আর ডালিয়ার কান্না শুনে অরণ্যর হাসি শুনে যেন ডালিয়ার আরো বুক ফেটে কান্না আসছিল। 15 দিন অরণ্য ডালিয়ার আশেপাশেও আসেনি। খাবারগুলো শুধু কাজের লোক পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ডালিয়া একটু সুস্থ হলো, হাঁটতে চলতে পারছে। অচমকা ডালিয়া হাঁটতে গিয়ে সাবান পানিতে পিছলে পড়ে। ডালিয়ার মনে হলো এবার কলিজাটা বের হয়ে গেল। ডালিয়া পড়ে ছটফট করতে লাগলো, বুঝতে পারলো না সাবানের পানিটা কে রাখলো এখানে। হঠাৎ অরণ্য হাসতে হাসতে বলল, ডার্লিং, ব্যথা পেয়েছো? সাবানের পানিটা আমি ঢেলেছি, যাতে তুমি পড়ে গিয়ে এভাবে ছটফট করতে পারো, আর আমি হাসতে পারি। আপনি কেন আমার সাথে এমন করছেন? বলেছি তো, মেয়ে মানুষ আমার সহ্য হয় না। তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া কোন রকমে মেঝে থেকে উঠে বিছানায় গেল। ডালিয়ার আজকে বুক ফেটে কান্না আসলো। আর কত কষ্ট তাকে পেতে হবে, আর কত কষ্ট তার কপালে লেখা আছে। এই কোন নরকে এসে সে পড়লো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ডালিয়া অরণ্যকে দেখে চমকে গেল, কারণ ডালিয়া ঘুম থেকে উঠে খেয়াল করলো অরণ্য ডালিয়ার পাশে বসে আছে। অচমকা ডালিয়া অরণ্যকে দেখে যেন তার ঘুমের ঘোর কেটে গেল। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যকে এইভাবে দেখে। বুঝতে পারলো না অরণ্যবাবু এভাবে বসে আছে কেন। কিছুটা বিস্মিত আর কাঁপা কাঁপা সুরে ডালিয়া অরণ্যকে বলল, অরুণবাবু, আপনি এখানে? কিছু লাগবে? আমি কি কোনো ভুল করেছি? অরণ্য এবার একরাশ হাসি দিয়ে বলল, হা 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 হা। না ডেইজি, তুমি কোনো ভুল করনি। আমি তো এসেছি তোমার জন্য নাস্তা নিয়ে। কালকে রাতে কিছু খাওনি। এইভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে। এই নাও, ব্রাশ পেস্ট লাগানো আছে। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে আসো, আর এসে খাও। খেয়ে রেডি হও, আমরা একটু বাইরে ঘুরতে যাব। অরণ্যর এরকম ব্যবহার দেখে ডালিয়া কিছুটা আশ্চর্য হলো। কাঁপা কাঁপা হাতে ব্রাশটা নিয়ে বাথরুমে গেল। আশেপাশে খেয়াল করলো কোথাও সাবানের পানি ফেলে রেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো পানি নেই। সবকিছু ঠিক আছে। দাঁত ব্রাশ করে রুমে আসলো। খেয়াল করলো অরণ্য রুটিতে চিলি মাখছে। ডালিয়াকে দেখেই অরণ্য বলে উঠল, আরে ডেইজি, তাড়াতাড়ি আসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। তাড়াতাড়ি রুটি জেলি চা খাও, আর সাথে 1 গ্লাস দুধও খেয়ে নিবা। তা না হলে তো ভালোভাবে সুস্থ হবা না তুমি। তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ডালিয়া অরণ্যকে যতই দেখছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অরণ্যর এমন ব্যবহার ডালিয়াকে আশ্চর্য না করে পারল না। ডালিয়া কিছুটা ভীত হয়ে অরণ্যর পাশে গিয়ে বসলো। অরণ্য ডালিয়াকে খাবার খেতে দিল। কিছুটা ভয় ভয় নিয়ে ডালিয়া খেতে লাগলো। পাশ থেকে অরণ্য বলে উঠল, চাটা কেমন হয়েছে? আমি বানিয়েছি কিন্তু। হুম, অনেক ভালো হয়েছে অরণ্যবাবু। আপনি সত্যি অনেক ভালো চা করেন। আমার জন্য এতটা কষ্ট না করলেও পারতেন। আরে, এতে আর কি কষ্ট। আমার একটু শান্তির জন্য এইটুকু কষ্ট তো করতেই পারি। আর শোনো, আমাকে আজ থেকে শুধু অরণ্য বলে ডাকবে, বাবু বলার দরকার নেই।
ডালিয়া এই কথাটা শোনার পরে চমকে গেল, বুঝতে পারলো না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, আর বলল, আচ্ছা, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা, তোমার নাম কি? ডেইজি নাকি আরো কোনো নাম আছে? আমার নাম ডালিয়া ছিল, সেখান থেকে ডেইজি হয়েছে। ও তাই বলো। তোমাকে আমি ডালিয়া বলেই ডাকবো, কারণ তোমার ডালিয়া নামটা অনেক সুন্দর। ঠিক আছে? আপনার যা ইচ্ছা ডাকেন, আমার কোনো আপত্তি নেই। ডালিয়া, তোমার চুলগুলো অনেক সুন্দর। তোমার চুলগুলোকে তুমি অনেক ভালোবাসো, তাই না? ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু আছে কিনা জানি না, তবে চুলগুলো আমার অনেক পছন্দের। শত কষ্টের মধ্যেও চুলগুলোকে আগলে রেখেছি। খুব বেশি যত্ন নিতে পারি না, তবুও যে চুলগুলো হাঁটু পার হয়েছে এটাই অনেক। অরণ্য কিছুটা মুচকি হেসে বলল, সত্যি তোমার চুলগুলো অনেক লম্বা আর সুন্দর। তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে পার্লারে যাব। তোমার চুলে শ্যাম্পু করাবো, দেখবা চুলগুলো আরো সুন্দর হয়ে যাবে। আমি রেডি হচ্ছি, তুমি রেডি হয়ে বের হও। ডালিয়া অরণ্যর কথা যতই শুনছে ততই বিস্মিত হচ্ছে। সত্যিই কি এমন কিছু হচ্ছে নাকি সব স্বপ্ন? নিজের শরীরে নিজে একটা চিমটি কেটে আহ করে উঠল। সত্যিই তো এটা বাস্তব। ডালিয়া ভাবনার সাগর থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হলো। অরণ্য ডালিয়াকে দেখে বলল, আরে তুমি চুল বাঁধলে কেন? চুলগুলা খোলা রাখো, সুন্দর লাগবে। অরণ্যর কথা শুনে ডালিয়া চুলগুলো খুলল, আর খোলা চুলে অরণ্য ডালিয়াকে দেখে বলল, বাহ, বেশ সুন্দর লাগছে। এই বলে একটা টিপ কপালে পরিয়ে দিয়ে বলল, এখন আরো বেশি সুন্দর লাগছে। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ করে অরণ্যর এমন ব্যবহার ডালিয়াকে যেন রূপকথার রাজ্যে নিয়ে গেল। তারপর দুইজন মিলে একসাথে বের হলো। ডালিয়ার কাছে সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগলো। গাড়ির কাছ দিয়ে বাইরে তাকিয়ে আকাশটা দেখতে লাগলো। কতদিন ডালিয়া এই খোলা আকাশের নিচে হাঁটে না। ছোটবেলায় কথাগুলো মনে করতে লাগলো। তার মা তাকে খাওয়ানোর জন্য কিভাবে দৌড়াতো, কিভাবে সে পুতুল খেলতো, এসব ভাবতে লাগলো। নিমিষে যেন একটা সুখের রাজ্যে হারিয়ে গেল ডালিয়া। হঠাৎ অরণ্যর গাড়ির ব্রেকে ডালিয়ার স্বপ্নের ঘোর কাটলো। খেয়াল করলো অরণ্য গাড়ি থেকে নামলো আর ডালিয়াকে নামার জন্য বলল। ডালিয়াও নামলো। ডালিয়া দেখলো অরণ্য তাকে মস্ত বড় একটা পার্লারে নিয়ে আসছে, আর পার্লারের দিকে ইশারা করে বলছে, ডালিয়া, এই যে পার্লারটা দেখছো, এটাতে নিয়ে গিয়ে আজকে তোমার চুলগুলোর ব্যবস্থা করব। অরণ্যর কথা যতই শুনতে লাগলো ততই যেন অবাক হতে লাগলো। অরণ্য ডালিয়াকে নিয়ে গেল পার্লারে। পার্লারে নিয়ে গিয়ে মহিলাকে বলল, এই চুলগুলো কেটে ঘাড় সমান করে দিন। ডালিয়া অরণ্যর মুখে এমন কথা শুনে আটকে গেল আর বলে উঠল, চুল কেটে ঘাড় সমান করবে মানে? আমি চুল কাটবো না। এগুলো আমার অনেক শখের চুল। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু চুলগুলোকে কখনো অযত্ন করিনি। এই জন্যই তো তোমার চুল কাটবো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আদর করছি? হা হা হা, এত বোকামি আমি আমার জীবনে দেখিনি। আরে, তোকে আদর করেছিলাম যাতে তোকে কষ্টটা বেশি দিতে পারি। চুপচাপ চুল কাট। আমি চুল কাটবো না। আপনি আমাকে যা ইচ্ছা করুন, আমি চুল কাটবো না। পাশ থেকে পার্লারের মহিলা বলে উঠল, উনি কাটতে না চাইলে আমরা জোর করে কাটতে পারবো না। আপনি অন্য কোথাও যান। অন্য একটা হাসি দিয়ে বলল, এই চুলগুলো কাটলে 50,000 টাকা দিব। এবার আপনার ইচ্ছা, কাটবেন নাকি অন্য কোথাও যাব? মহিলাটা 50,000 টাকার কথা শুনে লোভে পড়ে গেল আর বলল, এ আর তেমন কি কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি। তারপর আরো দুইজন ডালিয়াকে ধরে জোর করে চুল কাটা শুরু করলো। ডালিয়া চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠল, আল্লাহ দোহাই লাগে, এত বড় কষ্ট আর ক্ষতি আপনারা করবেন না। আমাকে ছেড়ে দিন। মহিলাগুলো টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। ডালিয়ার চিৎকার যেন তাদের কান পর্যন্ত আর পৌঁছালো না। মুঠি ধরে চুলগুলো কেটে দিল, আর অরণ্য পাশ থেকে খিলখিল করে হাসতে লাগলো। চুল কাটা শেষ হলে অরণ্য মহিলাগুলোকে টাকা দিয়ে ডালিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। ডালিয়া যতবারই আয়নায় দেখছিল ততবারই চিৎকার করে কাঁদছিল। ডায়নাকে কল করে সব বলল। তোর জন্য ওই লোকটা আমাকে অনেক টাকা দিয়েছে। উনি যা করতে বলে কর, না হয় দুঃখ আছে। আর এসব প্যান প্যান করতে ফোন করবি না। আমি তোর জন্য তো নিজের ব্যবসার ক্ষতি করতে পারি না। ফোন রাখ। এই বলে ডায়না ফোনটা কেটে দিল। ডালিয়া ভেতরে ভেতরে পুড়তে লাগলো। চুলগুলোই হাত দিয়ে সে চিৎকার করে বলতে লাগলো, দুনিয়ায় টাকা ছাড়া দাম নেই, টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, মানুষের মনও টাকার কাছে কিচ্ছু না। আর পাশ থেকে ডালিয়ার চিৎকার দেখে অরণ্য হাসতে লাগলো। তখন ডালিয়া অরণ্যকে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন আমার সাথে? আমাকে আর কত কষ্ট দিবেন আপনি? বলেছি তো, মেয়ে মানুষ আমার সহ্য হয় না। তোরে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। কোনো মেয়ে কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। এই যে কষ্ট পাচ্ছিস, খুব শান্তি লাগছে। তোকে কিনে এনেছি এভাবে কষ্ট দিতে।
ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্য মানসিকভাবে অসুস্থ, আর কত কষ্ট যে ডালিয়াকে পেতে হবে সেটা ভাবতে ভাবতেই সারাদিন পার করলো। রাতে হঠাৎই ডালিয়া একটা চিৎকারের শব্দ পেল। খেয়াল করলো শব্দটা অরণ্যর রুম থেকে আসছে। ডালিয়া অরণ্যর রুমের দিকে এগোতে লাগলো, আর দেখলো অরণ্য কার সাথে জানি চেঁচামেচি করছে। ডালিয়া প্রথমে বুঝতে পারছিল না এভাবে জোরে চিৎকার কেন করছে অরণ্য। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ডালিয়া বোঝার চেষ্টা করলো কেন অরণ্য চিৎকার করছে। কিছুক্ষণ পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য কারোর সাথে ফোনে কথা বলছে, আর ওই লোকটাকে অরণ্য বলছে। আমাকে আর কোনোদিন ফোন দিবা না তুমি। পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি একমাত্র তোমাকে। পৃথিবীর সব মেয়ে জাতি নিকৃষ্ট, তার মধ্যে তুমি প্রথম। আমাকে কল দিয়ে জ্বালাবা না তুমি। জানোই তো আমি তোমাকে কত ঘৃণা করি। এখন কেন ফোন দাও বলো তো? যখন আমার কিছু ছিল না তখন কোথায় ছিলে তুমি? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তুমি। এইসব বলে ফোনটা কেটে জুড়ে চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো। ডালিয়া পড়ালেখা কম করলেও খুব বিচক্ষণ ছিল। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্যর ভেতরে একটা চাপা কষ্ট আছে, আর যে ফোন দিয়েছে সে একটা মেয়ে, হয়তো তার কাছ থেকেই কষ্টটা পেয়েছে, আর এই জন্যই অরণ্য মানসিক রোগীর মতো ব্যবহার করে। ডালিয়ার কেন জানি না অরণ্যর প্রতি মায়া হলো। অরণ্যর ঘরে যাবে কিনা চিন্তা করতে লাগলো, কিন্তু গেলে যদি অরণ্য রেগে যায়। তাই অরণ্য বুঝে ওঠার আগেই ডালিয়া চলে আসে নিজের ঘরে। ডালিয়া নিচের ঘরে এসে খাটে হেলান দিয়ে কিছুটা ক্লান্তি নিয়ে চোখ বুঝলো। হঠাৎ দরজা খোলার শব্দে ডালিয়া চোখ খুললো। ডালিয়া খেয়াল করলো অরণ্য তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে কি যেন একটা নিয়ে। ডালিয়া অরণ্যকে কাঁপা কাঁপা স্বরে বলল। অরণ্য, আপনি হঠাৎ এখানে কি জন্য বলুন? ডালিয়ার কথা শেষ করতে না করতেই অরণ্য পেছনে লুকিয়ে রাখা হাতটা বের করে ডালিয়াকে বেল্ট দিয়ে পেটাতে লাগলো, আর ডালিয়া চিৎকার করে করে বলতে লাগলো। আমাকে আর মারবেন না, আল্লাহ দোহাই লাগে। আমার খুব কষ্ট হচ্ছে, আর মারবেন না দয়া করে। আমাকে এত কষ্ট দিবেন না, আমাকে মাফ করে দেন। তোদের মতো মেয়েরা সবচেয়ে খারাপ। দুনিয়াতে সবচেয়ে খারাপ হচ্ছে মেয়ে জাতি। তোরে কষ্ট না দিলে আমার শান্তি লাগবে না। 7 থেকে 5 মিনিট বেল্ট দিয়ে পিটানোর পরে অরণ্য ডালিয়াকে বলল। এবার তুই কান ধরে এক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকবি। আর যদি কোনো উল্টাপাল্টা করিস, বুঝতে তো পারছিস তোর কি হাল হবে। তুমি ডালিয়া আর কোনো কথা না বাড়িয়ে অরণ্যর কথা মতো কান ধরে দাঁড়িয়ে থাকলো, আর অরণ্য ডালিয়াকে দেখে হাসতে লাগলো। অনেকক্ষণ পর ডালিয়ার মনে হলো পাটা ফেটে যাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে, ভয়ে পাটা নামাতেও পারছে না, কারণ অরণ্য সামনে দাঁড়ানো। হুট করে ডালিয়ার মাথাটা ঘুরে গেল, আর ডালিয়া মেঝেতে পড়ে গেল। ডালিয়া যখন জ্ঞান ফিরলো তখন দেখলো ডালিয়া বিছানায় শুয়ে আছে। ডালিয়ার বুঝতে বাকি রইলো না অরণ্যই তাকে বিছানায় শুয়ে রেখে গেছে। এটাও বুঝতে পারলো যখনই কোনো মেয়ে তাকে কষ্ট দেয় তখনই অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়। গতকাল হয়তো কোনো মেয়ে ফোন দিয়ে কিছু বলেছে, তাই হয়তো ডালিয়াকে এভাবে শাস্তি দিয়েছে। অরণ্যর প্রতি থাকা রাগটাও যেন এবার ফিকে হয়ে গেল ডালিয়ার। ডালিয়া বেশ ভালোই বুঝতে পারছিল অরণ্য কোনো চাপা কষ্ট পেয়েছে, কোনো কষ্ট পেয়ে অরণ্য এমন করছে, আর এই জন্যই হয়তো অরণ্য ডালিয়ার সাথে এমন করছে। হঠাৎ করে ডালিয়াকে অরণ্যর বাসার চাকর রহমত চাচা ডাক দিল। মা ডালিয়া, তুমি নাস্তা করে নাও। অরণ্য একদিনের জন্য বাইরে গেছে, তোমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে। দয়া করে বাড়ির বাইরে গিয়ে বা পালিয়ে গিয়ে ওকে ওকে কষ্ট দিও না। এর আগেও একটা মেয়ে এনেছিল, অরণ্যের অত্যাচারে পালিয়ে গিয়েছে। অরণ্য তোমাকে জানি অনেক কষ্ট দেয়, কিন্তু ওর মনটা অনেক ভালো। দয়া করে তুমি পালিয়ে যেও না। এখন নাস্তা খেয়ে নাও। ডালিয়া ওনার কথা শুনে একটু বিস্মিত হলো। অনেকদিন পর ডালিয়াকে কেউ এভাবে বাবার মতো আদর করে কথা বলেছে, কারণ এ 2 বছরে ডালিয়া শুধু পুরুষের রূপ দেখেছে, কিন্তু রহমত চাচা চোখে দেখেই বোঝা যাচ্ছে তার চাওয়াতে কোনো কুদৃষ্টি নেই। ডালিয়া রহমত চাচার দিকে তাকিয়ে বলল। চাচা, আমি আর কোথায় যাব বলেন? আমার যাওয়ার জায়গা নেই। থাকতে হলে যে এখানেই থাকতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি যাব না। আপনি যান, আমি নাস্তা খেয়ে নিচ্ছি। কথাটা শুনে স্বস্তি পেলাম মা। চিন্তা তো আর এমনিতেই করি না, তুমি আমাকে এইটুকু বলে চিন্তা মুক্ত করলে মা। এরপর এসব বলে রহমত চাচা চলে গেল। তারপর ডালিয়া নাস্তা করলো আর ভাবতে লাগলো অরণ্য কোথায় গেল। আবার ভাবলো এই বাড়িতে আসার পর সেও বাড়িটাও ঘুরে দেখেনি। অরণ্য আসার আগে একটু বাড়িটা ঘুরে দেখার খুব ইচ্ছে হলো ডালিয়ার। ডালিয়া রুম থেকে বের হয়ে নিচে নামলো, খেয়াল করলো বাড়িটা বেশ গোছানো, কিন্তু ড্রয়িং রুমের প্রতিটা দেওয়ালে লেখা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ মেয়ে মানুষ। ডালিয়ার লেখাটা পড়ে কেন জানি না লেখাটার নিচে লিখতে ইচ্ছে করলো পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ, কিন্তু মন চাইলেও যে ডালিয়া এই কথাটা লিখতে পারে না। ডালিয়া চাইতেও যে এটা লিখতে পারবে না,
সে ক্ষমতা যে ডালিয়ার নেই। ডালিয়া চাইলেও কোনো পুরুষকে শাস্তি দিতে পারবে না। ডালিয়ার ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে উপরে উঠলো। হঠাৎ ডালিয়ার চোখে একটা রুম পড়লো। ডালিয়া খেয়াল করলো এই রুমটা অন্য সব রুম থেকে একটা আলাদাভাবে গোছানো। দেওয়ালে খেয়াল করলো একটা মেয়ের ছবি। মেয়েটা বেশ সুন্দরী। পাশের ছবিটাই খেয়াল করলো একটা মহিলার ছবি দেওয়া। এর পাশের ছবিটা তিনজনের গ্রুপ ছবি। তার পাশে ছবিটা অরণ্যর সাথে মেয়েটার বেশ রোমান্টিক একটা ছবি। অরণ্য মেয়েটাকে চোখ ধরে নিয়ে কেকের সামনে নিয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তে ক্লিক করা একটা ছবি। ডালিয়া বুঝতে পারলো অরণ্য হয়তো মেয়েটাকে জন্মদিনের সারপ্রাইজ দিচ্ছিল। তার পাশে আরেকটা ছবি, সেটাতে মেয়েটা অরণ্যর কান মুছে দিচ্ছিল। তার পাশে আরেকটা ছবি, সেটাতে মেয়েটার অরণ্যের কান মুলে দিচ্ছিল। পাশের ছবিটার পাশে একটা ফুলদানিতে তাজা গোলাপ আর রজনী গন্ধা রাখা ছিল। একের পর এক ছবি দেখতেই ডালিয়ার যেন স্বপ্নের জগৎ কল্পনা করে ফেলতেছিল। ছবিগুলো দেখে চোখের সামনে যেন রোমান্টিক মুহূর্তগুলো ভেসে উঠলো। কেন জানি না ডালিয়ার অরণ্যকে এবার অন্যরকম একটা মানুষ মনে হচ্ছিল। মনে হচ্ছে পৃথিবীতে থাকা অরণ্য যেন একটা অন্য অরণ্য। ডালিয়া বুঝতে পারছিল না এই মেয়ে আর মহিলাটাকে। ডালিয়া ওই রুম থেকে বের হয়ে পাশে অরণ্যর রুমটা খেয়াল করলো, আর দেখলো অরণ্যর রুমে দরজা খোলা। ডালিয়ার কৌতূহল নিয়ে অরণ্যর রুমে গেল। সেখানে গিয়ে ডালিয়া কিছুটা বিস্মিত হলো, কারণ ডালিয়া খেয়াল করলো সেই মেয়েটার একটা বড় ছবি এখানে টাঙানো, আর লাল কালি দিয়ে ক্রস করে দাগ টানা অনেকগুলো। ডালিয়া আরো বিস্মিত হয় যে ডালিয়ার অনেকগুলো ছবি এখানে টাঙানো। কখন যে ঘুমের মধ্যে অরণ্য ডালিয়ার ছবি তুলে এখানে টাঙিয়েছে ডালিয়া টেরই পায়নি। আরো খেয়াল করলো এখান থেকে ডালিয়ার 4টা ছবি লাল কালিতে ক্রস টান, আর 6টা ছবিতে এখনো কোনো দাগ টানা হয়নি। আরো অবাক হলো ডালিয়া, খেয়াল করলো তার লম্বা চুলগুলো এখানে দেওয়ালে টাঙানো। ডালিয়া কিছুটা বিস্মিত হলো। হঠাৎ রহমত চাচার ডাকে ডালিয়ার ঘোর কাটলো। ডালিয়া, তুমি এই রুমে কি করছো? অরণ্য জানলে তোমাকে শেষ করে দিবে। না চাচা, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আচ্ছা চাচা, অরণ্য এমন কেন করে? তার রুমে এসব কি? দেখো মা, অরণ্য যদি জানতে পারে আমি তোমাকে কিছু বলিনি তাহলে খুব কষ্ট পাবে। শুধু এটা জেনে রাখো, ও খুব কষ্ট পেয়েছে। পারলে ভালোবাসা দিয়ে পাগলটাকে মানুষ বানা। আর এখন তোর রুমে যা, আর ভুলেও এই রুমে আসবি না। ডালিয়া রহমত চাচার কথা শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। কিন্তু ডালিয়া বুঝতে পারছিল না ওই মেয়ে দুইটাকে কেনই বা অরণ্য ওই মেয়ের ছবিতে লাল দাগ টেনেছে, আর ওই মহিলাটাই বা কে, আর তার নিজের 4টা ছবিতে কেন দাগ টানা তাও বেশ বিচক্ষণ থাকার দরুন খানিকক্ষণ ভাবার পরে ডালিয়া বুঝতে পারলো অরণ্য তাকে 4বার আঘাত করেছে, আর এই জন্য হয়তো তার 4টা ছবিতে দাগ কাটা। ডালিয়া বেশ বুঝতে পারলো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই হয়তো অরণ্য মেয়েদের প্রতি ঘৃণা জমে গেছে। কিন্তু কি ঘটনা, ডালিয়া চিন্তায় অস্থির হয়ে গেল। স্কুল কিনারা অ্যাটেনশন সমস্ত ঘটনা জানবে কিভাবে তাও বুঝতে পারলো না। পরদিন ঘুম থেকে উঠে দেখলো অরণ্য চলে এসেছে আর বসে টিভি দেখছে। ডালিয়া অরণ্যর সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য কিছুটা অবাক হলো ডালিয়াকে দেখে, আর দেখে বলল, তুমি পালিয়ে যাওনি? আমি তো ভেবেছি তুমি পালিয়ে গেছো। আমি তো তোমাকে পালানোর সুযোগ করে দিছিলাম, তাহলে পালালে না কেন? এখানে থাকলে যে তোমাকে অনেক কষ্ট পেতে হবে ডালিয়া। এর আগের মেয়েটাও পালিয়ে গিয়েছিল। ডালিয়া অরণ্যর কথাগুলো শুনে কিছুটা অবাক হলো। এরকম শান্ত গলায় কথা বলছে অরণ্য, আবার কোনো মতলব আছে কিনা সেটাও ভাবতে লাগলো। কিন্তু অরণ্যর চোখের দিকে তাকিয়ে ডালিয়ার কেমন জানি মনে হচ্ছিল অরণ্য এবার কোনো মতলবে হাঁটেনি। তাই শান্তর সাথে ডালিয়া উত্তর দিল, আমি কোথায় যাব বলুন? অনেক কষ্ট পেলেও যে আমাকে এখানেই থাকতে হবে। আপনি মেরে ফেললেও আমাকে এখানেই থাকতে হবে। আমার যে পালানোর জায়গা নাই অরণ্য বাবু। এই জীবন থেকে কতবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এই জীবন থেকে পালানোর কোনো জায়গা নেই। এবার ডালিয়ার কথা শুনে অরণ্যর একটু মায়া হলো। কিছুটা কৌতূহল নিয়ে ডালিয়াকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি এই পেশায় এসেছো কেন? ইচ্ছে করে কি কেউ এই পেশায় আসে বাবু? সে এক বড় কাহিনী। বলো শুনি। আপনি সত্যি কি শুনবেন? হ্যাঁ বলো। তারপর ডালিয়া প্রথম থেকে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী বলল। অরণ্য তার কাহিনী শুনে কিছুটা থমকে গেল। ডালিয়ার সমস্ত কাহিনী বলে অরণ্যকে বলতে লাগলো, আমারও লিখতে মন চাই পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ। অরণ্য এবার ডালিয়ার চোখ দুটো মুছতে লাগলো। অরণ্যর এমন আচরণ ডালিয়াকে কিছুটা অবাক করলো। ডালিয়ার মনে হলো অরণ্যর মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, সেটা এখন জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবে। ডালিয়া অরণ্যকে বলল, আপনি এদের এত ঘৃণা করেন কেন বলবেন? তুমি কি সত্যি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই, বলুন। তাহলে শোনো। মা বাবা নিয়ে আমাদের ছোট্ট সংসার ছিল। তখন এত বড়লোক ছিলাম না, বাবার এত টাকাও ছিল না।
বাবা ছোটখাটো একটা সরকারি চাকরি করত। ভালোভাবে দিন কাটতেছিল আমাদের। আমি তখন ক্লাস 2-তে পড়ি, কিন্তু মা বাবার প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না। বাবাকে সবসময় মা বলতো, তোমার সংসারে থেকে আমি অনেক কিছুই পাইনি। তোমার কষ্টে থেকে অন্যরা ঠিকই অনেক টাকার মালিক হয়েছে, আর তুমি কিছুই করতে পারলে না। সাদাবের মাকে সাদাবের বাবা হীরার আংটি নেকলেস কিনে দিয়েছে, আর তুমি আমাকে হীরা তো দূরের থাক, স্বর্ণও কিনে দিতে পারোনি। ওদের মতো অসৎ উপায়ে টাকা ইনকাম করি না, আর এইসব টাকা শান্তি নেই অরণ্যের মা। শুধু শুধু তুমি লোভ করো না, আমরা শান্তিতে আছি, এটাই অনেক। হ্যাঁ, এখন তো বলবাই আমি লোভ করি। তুমি যদি আমাকে এসব না এনে দিতে পারো, আমি তোমাকে তালাক দেব, বলে দিলাম। দুনিয়ায় এত ভালোভাবে চললে হয় না। বাবা দিনের পর দিন মায়ের এমন উস্কানিমূলক কথা শুনতো। এসব শুনতে শুনতে বাবা অতিষ্ঠ হয়ে যেত। এদিকে মাও বাবার প্রতি ক্ষেপে তালাক দিতে চাইলো। মাকে কাছে রাখতে আর আমার জন্য বাবা ঘুষ খাওয়া শুরু করে। একের পর এক ঘুষ খেত আর অনেক টাকা ইনকাম করত। অল্প দিনেই বাবা অনেক টাকার মালিক হয়ে গেল। বাবার বাড়ি গাড়ি সব হয়ে গেল, কিন্তু এতেও মায়ের শান্তি ছিল না। দিন দিন মায়ের লোভ বাড়তে থাকলো। মায়ের লোভের যোগান দিতে গিয়ে বিভিন্ন অন্যায় কাজ করে টাকা কামাতে লাগলো। আর একদিন ঘুষ খাওয়ার অপরাধে চাকরিচ্যুত হলো। সেদিন বাবা ঘরে এসে চুপ করে বসেছিল। বুঝতে পেরেছিলাম বাবা সেদিন খুব কষ্ট পেয়েছিল। যেই বাবা সবসময় সততার বাণী দিত, আজ সে বাবাই ঘুষের জন্য চাকরিচ্যুত হলো। বাবা এক জায়গায় চুপ করে বসে নীরব হয়েছিল। বাবাকে দেখে আমি বাবার কাছে যাই। বাবা আমাকে জড়িয়ে ধরে সেদিন চুপ করেছিল, আর মা সান্ত্বনার পরিবর্তে বলেছিল, হয়েছে হয়েছে, এসব নিয়ে মন খারাপ করতে হবে না। আমাদের 7-8টা ফ্যাক্টরি আছে, ওইগুলো সামলাও। এরকম ঘুষ থেকে অনেকেই চাকরিচ্যুত হয়। এমন মন খারাপ হয়ে বসে থাকলে চলবে না, ব্যবসা বাড়াও। বাবা শুধু নীরবে কথাগুলো শুনে গিয়েছিল, আর মায়ের সুখের জন্য সব ভুলে আগের মতো মন দিয়ে ব্যবসা করতে লাগলো। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। মাকে সবসময় কাছে পেতাম না। মা ক্লাব নিয়ে পড়ে থাকতো। টাকার পাহাড়ে মা যেন আর মা ছিল না। প্রয়োজনেও মা আমার খবর নিত না। আমার সব দায়িত্ব পালন করতো রহমত চাচা। মাকে প্রায়ই খেয়াল করতাম একটা লোকের সাথে ঘোরাফেরা করত। মাঝে মাঝে বাসায় নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিত। বুঝতে পারিনি মা কি করছে, তবে বুঝতে পারতাম মা যা করছে খারাপ করছে। মায়ের এরকম কর্মকাণ্ড চলতেই থাকলো। আমি তখন ক্লাস 6-এ উঠি। একদিন ক্লাস শেষ করে এসে দেখি মা আর বাবার মাঝে তুমুল ঝগড়া। মা বাবাকে রেখে সেদিন সে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল। আর বাবা মাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মা কথা শোনেনি। বাবাকে ছাড়ার একটা কারণই ছিল, ওই লোকটার টাকা পয়সা বাবার থেকে বেশি ছিল। সেদিন মা আমার দিকেও তাকায়নি, আমাকে ফেলে চলে গিয়েছিল। মা চলে যাওয়ার পর বাবা অনেকটা চুপ হয়ে গিয়েছিল। বাবাকে সবসময় দেখতাম অস্থির থাকতো। একটা বছর বাবা পাগলের মতো করেছে। হঠাৎ একদিন বাবা আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি চলে গেলেও তুই ভালো থাকিস, আর এটা মনে রাখিস, মেয়ে মানুষ ছলনাময়ী হয়, ওদের সব দিলেও ওদের মন পাওয়া যায় না রে। বাবা তুমি এভাবে কষ্ট পেও না, আমার ভালো লাগে না। না রে বাবা, আর কষ্ট পাবো না, কষ্টটাকে তো ছুটি দিয়ে দিব। বাবা সেদিন কি বোঝাতে চেয়েছিল জানি না। 7ম শ্রেণীতে পড়তাম তখন। বাবার এত বড় কথার মানে বুঝিনি তখন। সকালে উঠে দেখলাম বাবার রুমের দরজা আটকানো। রহমত চাচা আর আমি অনেক ডাক দিলাম, বাবা উঠলো না। শেষমেশ দরজা ভেঙে ঢুকে দেখলাম আমার বাবা ঝুলতেছে। বাবাকে দেখে বুকের ভিতরে হাহাকার শুরু হলো। পাশে একটা চিঠি ছিল, আর সেটাতে লেখা ছিল, মেয়ে মানুষ মেয়ে না, ছলনাময়ী এক বিষাক্ত জাল। বাবার লাশটা পুলিশে নিয়ে গেল, ময়না তদন্ত করে ফেরত দিল। বাবাকে দাফন করে রুমে ঢুকলাম। খেয়াল করলাম বাবার উকিল দাঁড়িয়ে আছে। উনি বলল, সম্পত্তির অর্ধেক আর ব্যাংকের টাকা লিখে দিয়ে গেছে আমার নামে। আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেগুলো পাবো, আর সে পর্যন্ত আমার দায়িত্ব নিবে রহমত চাচা, আর সব সামলাবে রহমত চাচা। আর বাকি অংশ লিখে গেছে আশালতা, মানে আমার মায়ের নামে। সেদিন খুব অবাক হয়েছিলাম এটা ভেবে, বাবাকে এত কষ্ট দেওয়ার পরও মাকে সম্পত্তি লিখে দিছে। এই জন্য মা ঠিকই বাবার সম্পত্তি নিতে এসেছিল, কিন্তু আমার দিকে ফিরেও তাকায়নি। কতটা স্বার্থপর হলে এমন করতে পারে, সেদিন আমি বুঝেছিলাম। বাবার খুব শখ ছিল আমি ডাক্তার হই, তাই আমি পড়াশোনায় অনেক মনোযোগ দেই। আর এদিকে রহমত চাচা সব সুন্দরভাবে সামলানো শুরু করে। রহমত চাচাই ছিল আমার বাবা আর মা। আমিও মেডিকেলে চান্স পাই। মেডিকেলে ভর্তি হওয়ার পর হঠাৎ ক্লাসে একটা মেয়ের উপর চোখ গেল। খেয়াল করলাম মেয়েটার চোখগুলা বেশ সুন্দর আর টানা টানা। মেয়েটাকে দেখেই ভালো লেগে গিয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটার নাম মাবিহা। মাবিহাকে দেখে আমি হারিয়ে যেতাম স্বপ্নের রাজ্যে। মাবিহাকে লুকিয়ে ফলো করতাম। খুব ইন্ট্রোভার্ট হওয়ার কারণে মাবিহাকে তেমন কিছু বলতে পারতাম না।
খালি তাকিয়ে থাকতাম। একদিন কলেজ ফাংশনে খেয়াল করলাম মাবিহা নীল শাড়ি পরেছে, কপালে নীল টিপ আর ঠোঁটে গাঢ় লাল টুকটুকে লিপস্টিক। মাবিহাকে দেখে হা করে তাকিয়েছিলাম। খেয়াল করলাম মাবিহা আমার দিকে আসছে। মাবিহা যতই আমার কাছে আসছিল ততই হার্টবিটটা যেন বেড়ে যাচ্ছিল। হঠাৎ মাবিহা আমার কাছে এসে বলল, মনে হচ্ছে ইদানিং তোমার সাথে আমার দেখাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ফলোটা কি তুমি আমাকে বেশি করছো নাকি আমি তোমাকে? আমি ভিতরে ভিতরে একরাশ হাসি দিয়ে শান্ত গলায় বললাম, মনে হয় আমি করেছি। আমি কোনো ভুল করে থাকলে সরি। আরে বোকা, ভুল কেন করবা? আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমার নাম জানো কি? অরণ্য। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম কি জানো নাকি খোঁজ নিয়ে জেনে ফেলেছো? না, মানে জানি। তোমার নাম মাবিহা। আরে, এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে তোমাকে খুব কিউট লাগে। আচ্ছা, তোমার নাম্বারটা কি বলো তো? মাবিহা আমার নাম্বার চাচ্ছে। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছিলাম। আমার হার্টবিটটা যেন আরো বেড়েই চললো। মনে যে কত কিছু ঘুরতে লাগলো। আনন্দের চোটে নাম্বারটাও মুখ দিয়ে বের হচ্ছিল না। তবু নিজেকে সামলিয়ে মাবিহাকে নাম্বার দিলাম। কিন্তু মাবিহার নাম্বার নেওয়ার সাহস হলো না। কলেজ ফাংশন থেকে এসে শুধু মাবিহার কথাই ভাবতে লাগলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। অনেকটা আগ্রহ নিয়ে কলটা ধরলাম। ভাবলাম হয়তো মাবিহা কল দিয়েছে। না, কলটা কাস্টমার সার্ভিস থেকে ছিল। এরপর আবার কল আসলো একটা নাম্বার থেকে। আমি ধরলাম। এবার ফোনের ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ বলে উঠল, অরণ্য, আমি মাবিহা। কেমন আছো? হুম, ভালো আছি। তুমি? ভালো আছি। কিছুক্ষণের মধ্যেই মাবিহার সাথে আমার কথা বেশ জমে গেল। অল্প সময় মাবিহা বেশ আপন করে নিল। মাবিহার সাথে একের পর এক কথা হতে লাগলো। আমাদের বন্ধুত্বটাও বেশ জমে গেল। হঠাৎ একদিন মাবিহা রাত 12টায় ফোন দিয়ে বলল, অরণ্য, এখনই আমার হোস্টেলের নিচে আসো তো। কিন্তু মাবিহা মেয়ে, হোস্টেলে ঢুকবো কিভাবে? আরে, হস্টেলের সামনে আসো, আমি বের হচ্ছি। কেন, তোমার কি কিছু হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে, তুমি একটু বেশি ভাবছো। আসো তো আগে। বুঝতে পারলাম না মাবিহা কেন ডাকছে। কোনো রকমে রেডি হয়ে মাবিহার হোস্টেলের সামনে গেলাম। গিয়ে মাবিহাকে কল দিলাম। নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। আমি চিন্তায় অস্থির হয়ে ঘামতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন আমার চোখ চেপে ধরলো। আমি বুঝতে পারলাম না কে আমার চোখটা চেপে ধরলো। চোখ ধরে বলল, বলো তো আমি কে? কণ্ঠটা শুনে বুঝতে পেরেছিলাম এটা মাবিয়া ছাড়া আর কেউ না। আমি বললাম, কে আর হবে, তোরা নামে কোনো একটা মেয়ে। মাবিহা এবার চোখটা খুলে বেশ রেগে গেল আর বলল, তোরাটা কে শুনি? আমাকে রেখে এখন তোরাকে মিস করা হচ্ছে? আরে ধুর, কি যে বলো না। তোমাকে রাগানোর জন্য বললাম। তা বলো, কেন ডেকেছো? মাবিহা এবার আমার হাতে এক গুচ্ছ রজনীগন্ধা ধরিয়ে দিয়ে বলল, মনের কথার কত চেপে রাখবা? প্রপোজটা কি তুমি করবা নাকি আমি? আমি এবার বেশ লজ্জায় পাচ্ছিলাম। মাবিহার হাত থেকে রজনীগন্ধটা নিয়ে মাবিয়াকে বলে উঠলাম, মাবিহা আই লাভ ইউ। তখনই খেয়াল করলাম আশেপাশে সবাই এসে হাজির আর ট্রিটের জন্য বায়না ধরলো। আমিও সবাইকে পরদিন ট্রিট দিলাম। আস্তে আস্তে আমাদের প্রেমটা বেশ জমে গেল। মাবিহাকে সবসময় খুশি করার চেষ্টা করতাম। মাবিহা রাগ করলে ওর রাগ ভাঙানোর জন্য কত কি নাই করতাম। ভালোই জমে গেল আমাদের প্রেমটা। এর মধ্যে মেডিকেল পড়া শেষ করলাম, ডাক্তার হলাম। অল্প দিনের মধ্যে আমি বেশ পরিচিতি পেয়ে গেলাম। অল্প দিনে এত ভালো পরিচিতি দেখে অনেকে আমাকে হিংসাও শুরু করতে লাগলো। এবার মাবিহাকে বিয়ে করার পালা। মাবিহাকে বললাম। মাবিহা লাজুক স্বরে উত্তর দিল, চাচাকে পাঠাও, আমি রাজি। চাচা মাবিহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল। আর মাবিহার মা বাবাও মেনে নিল। খুব ধুমধামে আমাদের বিয়েটা হলো। 1 মাস পরে মাবিহার জন্মদিন ছিল। আমি মাবিহাকে কি উপহার দিলে খুশি হবে বুঝতে পারছিলাম না। অবশেষে মাবিহার জন্য ছোট ছোট জিনিস দিয়ে একটা ঘর সাজালাম। মাবিহাকে রাত 12টায় চোখ বন্ধ করে ওই রুমে নিয়ে গেলাম। মাবিয়া চোখ খুলে এসব দেখে বেশ খুশি হলো। আমাকে জড়িয়ে ধরে সেদিন বলল, আমি অনেক খুশি, কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার থেকে 2টা বাড়ি লিখে দাও, যাতে আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী আমাকে বার্থডেতে বাড়ি গিফট করেছে। মাবিহার কথাটা শুনে কোনোরূপ সন্দেহ ছাড়াই আমি ওকে বাড়ি লিখে দেই। এর ঠিক 1 মাস পরে মাবিহা আমাকে বলল, অরণ্য, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। আর আমার কাবিনের সব টাকা আমাকে দিয়ে দাও।
মাবিহার কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। মাবিহা হঠাৎ কি বলছে এসব? হয়তো মজা করছে। মাবিহা, মজা করো না তো। এসব মজা আমার পছন্দ না, তুমি জানোই তো। তাহলে মজা করছো কেন? অরণ্য, আমি সিরিয়াস। আমাকে ডিভোর্স দাও। মাবিহা, এসব বলার মানে কি? কি জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা? কি কমতি রেখেছি তোমার? তুমি যা চেয়েছো দিয়েছি, তাহলে কেন? তোমাকে কি দেইনি বলো? আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো। আমি জানি আমার জন্য তুমি অনেক করেছো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমাকে ভালোবাসলে আমাকে ডিভোর্স দাও। কিন্তু কেন? তারপর মাবিহা যা বলেছিল, আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কারণ মেয়ে মানুষ এতটা স্বার্থপর হতে পারে জানা ছিল না। মাবিহা বলেছিল, আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। আমি তো ভালোবাসি আকাশকে। আমি আকাশকেই বিয়ে করব। তোমার সাথে যা ছিল সেটা একটা সাজানো নাটক। সাজানো নাটক মানে? হ্যাঁ, সাজানো নাটক। আমি কলেজে পড়ার সময় আকাশকে ভালোবাসতাম, আকাশও আমাকে ভালোবাসতো। কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটাই সমস্যা ছিল, তা হলো টাকা। আমি মধ্যবিত্ত পরিবারের ছিলাম, আর আকাশের পরিবার ছিল নিম্নবিত্ত। তার উপর আকাশ পড়াশোনায় তেমন একটা ভালো স্টুডেন্ট ছিল না। অপরদিকে আমি মেডিকেলে পড়তাম। আকাশকে আমার পরিবার কোনোভাবেই মেনে নেবে না তা বুঝতে পারছিলাম না। আর আমিও আকাশকে ছাড়া বাঁচব না। আমাদের রিলেশনে একমাত্র বাধা ছিল টাকা। দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম। এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতো। কি করব বুঝতে পারছিলাম না। এত টাকা কিভাবে পাবো তাও বুঝতে পারছিলাম না। এটা বুঝতে পারছিলাম আমাদের ভালো থাকার জন্য টাকার খুব দরকার। হঠাৎ একদিন খেয়াল করলাম তুমি আমাকে ফলো করছো, আমার দিকে তাকিয়ে থাকো। বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তোমার খোঁজ নিলাম, জানলাম তুমি এক বাবার ছেলে। বাবা মানেই অনেক টাকা পয়সার মালিক। আমি আকাশকে বললাম, আকাশ, জানো, আমাদের মেডিকেলে একটা ছেলে আমাকে মনে হয় পছন্দ করে, সারাদিন ফলো করে, আমার দিকে তাকিয়ে থাকে। ছেলেটার নাম অরণ্য। খোঁজ নিয়ে জানলাম বাবার নাকি অনেক টাকা। ছেলেটা খুব বোকাশোকা, জানো। আকাশ আমার কথা শোনার পর একরাশ হাসি দিয়ে বলল, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। আমি কপাল খুলে গেছে মানে? আমি যা বলে তুমি তাই করলেই হবে। আবার কথাটা শুধু মন দিয়ে শোনো, যদি আমাকে না হারাতে চাও। হ্যাঁ বলো, কি করতে হবে? তোমার জন্য আমি সবটা করতে পারবো, তবু তোমাকে হারাতে চাই না। তাহলে শোনো, তুমি ছেলেটার সাথে জাস্ট প্রেমের নাটক করো। যত পারো তাকে ইমোশন করো, আর তার দুর্বলতার সুযোগ নিয়ে যত পারো টাকা নাও। যেহেতু বড়লোক আর বাবা মানেই বকা, আর সবচেয়ে বড় কথা হলো তোমার প্রতি দুর্বল, সেহেতু টাকা আদায় করতে সমস্যা হবে না, আর আমাদেরও প্রবলেম সলভ। তুমি যা বলবা তাই হবে, তবু তোমাকে হারাতে পারবো না। আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তারপর আকাশের কথা মতো কলেজে ফাংশনের দিন তোমার সাথে কথা বলে নাটক করা শুরু করি। একের পর এক নাটক করি। আকাশ ছিল নাটকের লেখক, আর আমি ছিলাম অভিনেত্রী। তোমার কাছ থেকে একের পর এক বায়না করতাম, আর তুমি আমার সে বায়না পূরণের জন্য মরিয়া হয়ে উঠতে। তোমার থেকে টাকা নিয়ে আকাশের সাথে ডেটে যেতাম। কিন্তু সমস্যা ছিল যে বিয়ের আগে তো তোমার কাছ থেকে বাড়ি ঘর লিখে নেওয়া যাবে না। তাই দুজন ঠিক করলাম বিয়ে ঠিক হলে বাড়ি লিখে নিব, আর বিয়ের দিন তুমি যা গয়না দিবে তা নিয়ে পালিয়ে চলে যাব। তাই তুমি বলার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু বাড়ি লিখে নিতে পারিনি, তাই ভাবলাম গয়না নিয়েই পালাবো। কিন্তু বিয়ের আগের দিন আকাশ বলল, আমাদের এই গয়না দিয়ে কিচ্ছু হবে না, তুমি বিয়েটা করে নাও। আর মানে? আকাশ, আমি তোমাকে ভালোবাসি, অরণ্যকে কেন বিয়ে করব? পাগল হয়ে গেছো তুমি? আরে বোকা, বিয়ে না, নাটক করবা। না- নাটক করে বিয়ে করে অরণ্যের কাছ থেকে সুযোগ বুঝে দুইটা বাড়ি লিখে নিবা, তাহলে আমাদের জীবন আর টাকার কষ্ট থাকবে না। হাই। আমিও আকাশের কথায় রাজি হয়ে গেলাম।
বিয়ে করে ফেললাম তোমাকে। বিয়ের পর সুযোগ খুঁজতে লাগলাম কখন তোমার কাছ থেকে 2টা বাড়ি লিখে নিব, কিন্তু আমি সুযোগ বের করার আগেই তুমি সুযোগ বের করে দিয়েলে আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিবে বলে। আর আমিও এই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম, তোমার কাছ থেকে বাড়ি লিখে নিই। কিন্তু বাড়ি বিক্রি করতে আর ডিভোর্স পেপার রেডি করতে আর আকাশকে বিয়ে করতে আরো 1 মাস দেরি হয়। আর আজকে সব কাজ সম্পন্ন হলো, তাই তোমাকে জানালাম। আর শোনো, তুমি ডিভোর্স না দিলেও 3 মাস পর এমনি ডিভোর্স হয়ে যাবে। আর আমি আকাশকে বিয়ে করে নিয়েছি, আমরা বিদেশে চলে যাব। ও কিছুক্ষণ পর আসবে, ওর সাথে চলে যাব আমি। মাবিহা এইসব কি বলছো? এতদিনের ভালোবাসা আর স্মৃতি সব মিথ্যা আর সব নাটক। বিবেকে বাঁধলো না আমার সাথে এত বড় নাটক করতে? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তোমাকে যা বলেছি ঠিক বলেছি, তুমি কোনো ক্ষতি করনি, কিন্তু আমাদের ভালোবাসার পূর্ণতার জন্য তোমাকে এটুকু কষ্ট দিতেই হতো, তা না হলে আমরা ভালো থাকতাম না। তাই বলে এত বড় ধোঁকা, এত বড় ছলনা পারলে কি করে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? সরি অরণ্য, এছাড়া আর কোনো উপায় ছিল না, মনে কষ্ট নিও না। আর একটা সুসংবাদ দেই, তোমার কাছে এটা সুসংবাদ কিনা জানি না, তবে আমার কাছে সুসংবাদ। বিয়ের 1 মাস পরেই জানতে পারি তোমার আর আমার বাচ্চা আমার পেটে এসেছে। 15 দিন আগে আমি আর আকাশ মিলে ওইটাকে নষ্ট করে দিই। এত বড় অন্যায় তুমি কিভাবে করলে মাবিহা? মা হয়ে নিজের বাচ্চা নষ্ট করতে কেমনে পারলে? কিচ্ছু করার নেই, আকাশের জন্য আমি সব করতে পারি। আকাশ চলে আসবে, আমি ওর সাথে চলে যাব। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ শোনা গেল। মাবিহা দরজা খুললো। খেয়াল করলাম একটা ছেলে এসেছে। মাবিহা তাকে জড়িয়ে ধরে আমার কাছে আনলো আর বলল, অরণ্য, এ আকাশ, আমার স্বামী। আর আকাশ, তুমি তো অরণ্যকে চেনোই। আকাশ একটা বিদঘুটে হাসি দিয়ে আমার দিকে তাকালো আর বলল, হাই ব্রো। জীবনে চড়াই উতরাই আসেই, আপনার জন্য আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেল। কিন্তু ব্রো, ভালোবাসায় অন্ধ হলেই হয় না, আর ভালোবাসা পেতে হলে বুদ্ধি লাগে, টাকা আর কোয়ালিটি দিয়ে কিচ্ছু হয় না। আমি মাবিহাকে নিয়ে গেলাম, ভালো থাকবেন। এটা বলে তারা চলে গেল। সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম আমি জানি, শুধু এতটা কষ্টই পেয়েছিলাম যে শোকে পাথর হয়ে গিয়েছিলাম। ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগলো, তারপর আবার কাজে মনোযোগ দিলাম। মাবিহার জন্য একটা হাহাকার ছিল। তবুও একদিন হাসপাতালে কেউ ছিল না আমি ছাড়া। হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আসলো আর বলল, ডক্টর সাহেব, আমার পেটে খুব ব্যথা, একটু আলটা করে দেখেন না কি হয়েছে। পেটের ব্যথায় নড়তে পারছি না। মেয়েটার কান্না দেখে বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেক কষ্ট পাচ্ছে পেটের ব্যথায়। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে কোনো মহিলা মানুষ নেই। ওনাকে একা আলট্রা রুমে নিয়ে কি করে যাই? সারা হাসপাতালে একটা মহিলা নার্স ছিল না তখন। আমি বাধ্য হয়ে ওনার কান্না দেখে একাই আলট্রা রুমে নিয়ে যাই। আলট্রা রুমে নিয়ে যাওয়ার পর উনি হঠাৎ দরজা লাগিয়ে দিল আর বাঁচাও বাঁচাও করে চিৎকার দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না উনি এমন কেন করছে। আমি ওনাকে বললাম, আপনি এমন কেন করছেন? আমি তো কিছু করিনি, আমাকে এইভাবে ফাঁসাচ্ছেন কেন? উনি আরো জোরে চিৎকার করতে লাগলো। আমিও ভয় পেতে লাগলাম উনি এমন কেন করছেন এটা ভেবে। ভয়ে রুমের দরজা খুলে ফেললাম। দেখলাম আমার কলিগ দাঁড়ানো আরো কিছু লোক সাথে। আমার কলিগ বলে উঠল, সি অরণ্য সাহেব, আপনি এমন কাজ করলেন? দেখুন, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি যে কিছু করেননি তা তো বুঝতেই বা দেখতেই পাচ্ছি। আপনার বউ আপনাকে এজন্যই ছেড়ে গিয়েছে, তাই না? সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি। আমার নামে ধর্ষণের মামলা করা হলো। হাসপাতালের এক নার্সকে জিজ্ঞেস করেছিল আমি কেমন। উনিও সেদিন মিথ্যা সাক্ষী দিয়েছিল আর বলেছিল, আমি এতদিন ভয়ে মুখ খুলিনি। এই অরণ্য সাহেব অনেকবার কুপ্রস্তাব দিয়েছে আমাকে, অনেকবার আমাকে ব্যবহার করার চেষ্টা করেছে। উনি একজন বদমাইশ লোক, ওনার যোগ্য শাস্তি কামনা করছি। আমি সেদিন বুঝতে পারছিলাম না উনি কেন আমার নামে এমন মিথ্যা বলল। যে আমি মাবিহাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাইনি সে আমাকে একটা দোষারোপ করলো। আমাকে ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হলো। পত্রিকায় বড় করে হেডলাইন দেওয়া হলো, এক অবহেলিত মেয়েকে ধর্ষণের দায়ে ডাক্তার অরণ্যকে শাস্তি প্রদান করা হয়েছে। ধর্ষক হিসেবে আমার ছবি ছাপা হলো, আমাকে চাকরিচ্যুত করা হলো।
2 বছরের জেল দেওয়া হলো। পরে জানতে পারি আমার কলিগ ওদেরকে দিয়ে আমাকে ফাঁসিয়েছে, কারণ আমার পরিচিতি বেশি ছিল। রোগীরা ওর থেকে বেশি আমার কাছে আসতো, এজন্য মেয়ে দুইটারে টাকা দিয়ে এ কাজ করিয়েছে। হায়রে টাকা! সামান্য কয়টা টাকার জন্য মেয়ে দুইটা আমার জীবন নষ্ট করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল। বাইরে মুখ দেখাতেও আমার এখন কষ্ট হয়। কি দোষ ছিল আমার? আমার নিজের মা আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়েই যদি যেতে হতো, আমাকে জন্ম কেন দিল? কি ক্ষতি করেছিলাম আমি তাদের? আমার ভালোবাসা আমাকে ধোকা দিল। কিভাবে পারলো একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য আমার সাথে এত বড় ছলনা করতে? কিভাবে পারলো আমাকে কষ্ট দিতে? কিভাবে পারলো আমার বাচ্চাটা আসার আগেই খুন করতে? আমার দোষটা কোথায় ছিল? ভালো ডাক্তার হয়েও আমি আজকে চাকরিচ্যুত, ধর্ষণ না করেও আমি আজকে ধর্ষক। দোষটা দোষটা আমার কোথায় ছিল? এই সব কিছুই হয়েছে ছলনাময় নারীদের জন্য। আমি দেখেছি নারী রূপগুলো। নারীরা শুধু ঠকাতে জানে, ছলনা করতে জানে। বাবা ঠিকই বলেছিল, নারী হলো এক ছলনাময় বিষাক্ত জাল। আজকে এই কথার মানেটা ঠিকই বুঝেছি। এখন কোনো নারীকে আমার সহ্য হয় না। কোনো নারী কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। নারী আমার কাছে ঘৃণিত বস্তু ছাড়া আর কিছু না। তোমার আগেও একটা মেয়েকে এনেছিলাম, সেও পালিয়ে গেছে। তোমাকেও সুযোগ দিয়েছিলাম পালানোর, তুমি পালাওনি, তাই এত কিছু তোমাকে বললাম। ডালিয়া অরণ্যর কথা শুনে বেশ অবাক হলো। অরণ্যর মনে যে এত কষ্ট লুকোনো ছিল ডালিয়া বুঝতেই পারেনি। ডালিয়ার সব সময় মনে হতো পুরুষ মানুষ জন্তু আর জানোয়ার, আর এখন অরণ্যর কথা শুনে মনে হচ্ছে মেয়ে মানুষও কম না। ভালোই বুঝতে পারছিল অরণ্য বারবার প্রতারণার শিকার হয়েছে, আর এসব বিশ্বাসঘাতকতা আর প্রতারণা অরণ্যকে এমন বানিয়েছে। হঠাৎ ডালিয়া খেয়াল করলো অরণ্য একটা বিটখুটে হাসি দিচ্ছে। ডালিয়া ভয় পেয়ে গেল, অরণ্য এভাবে কেন হাসছে। ভয়ে ভয়ে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্য বাবু এভাবে হাসছেন কেন? অরণ্য ডালিয়ার কথা শুনে দৌড়ে রান্নাঘরে গেল, আর রান্নাঘর থেকে এসে একটা গরম খুন্তি ডালিয়ার পিঠে চেপে ধরলো। ডালিয়া চেঁচিয়ে উঠলো আর বলল, ও আল্লাহ গো, চলে যাচ্ছে আমার, এবার আমাকে ছেড়ে দিন। তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া বুঝতে পারলো অরণ্যর হয়তো মা বিহার কথা মনে পড়েছে, আর মা বিহার কথা মনে হলেই অরণ্যর মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়। আর অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়, আর অরণ্য মনে করে এই কষ্টটা সে মা বিহাকে দিচ্ছে। তাই ডালিয়া নিজেকে সামলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি লাগে আপনি কষ্ট দিন, আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিন, তবু আপনি ভালো থাকুন। অরণ্য ডালিয়ার কথা শুনে কিছুটা অবাক হলো। সে ভাবলো একটা মেয়েকে সে এত কষ্ট দিচ্ছে আর মেয়েটা তার সুখের জন্য এসব বলছে। হয়তো এটাও এই মেয়ের ছলনা। তাই অরণ্য ডালিয়াকে একটা লাথি দিয়ে বলল, তুইও ছলনা শুরু করলি, ভালো সাজার অভিনয় করছিস, আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস, তাই না? কিন্তু আমি তো আগের মতো বোকা না যে তোর কষ্টে গলে যাব। ছলনাময়ী কোথাকার! আপনি যা ইচ্ছা ভাবেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনার যদি আরো মারতে মন চায় মারুন, মেরে যদি আপনি শান্তি পান তাহলে মারুন, যত পারুন মারুন। আমাকে তো আপনি আপনার শান্তির জন্যই কিনে এনেছেন, আমার কাজই তো আপনাকে শান্তি দেওয়া। এখন যদি আপনি মেরে শান্তি পান তাহলে মারুন, আমি তো আর কিছু করতে পারবো না, সহ্য করা ছাড়া তো আমার উপায় নেই। অরণ্য ডালিয়ার কথা শুনে কোনো রূপ কথা না বলে সেখান থেকে প্রস্থান নিল। অরণ্য যাওয়ার পর ডালিয়ার রুমে চলে আসলো। ডালিয়ার পিঠটাই হাতও দিতে পারছে না। ডালিয়ার পিঠটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও আজকে অরণ্যর প্রতি ডালিয়ার ঘৃণা জন্মাচ্ছে না। কেন জানি না আজকে অরণ্যর প্রতি অদ্ভুত ভালো লাগা আর মায়া কাজ করতেছে। অনেকদিন পর ডালিয়ার কোনো ছেলের প্রতি মায়া জন্মালো। ডালিয়ার কাছে সব ছেলেকেই নরপশু মনে হতো, এখন ডালিয়ার মনে হচ্ছে সব ছেলে এক না, সবাই শুধু মেয়েদের মাংস পিণ্ড ভাবে না। কিছু ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে আগলেও রাখে। এসব ভাবতে ভাবতে ডালিয়া একটু চোখ বুঝলো। হঠাৎ অরণ্য ডালিয়ার রুমে আসলো। অরণ্যর আওয়াজ শুনে ডালিয়া চোখ খুললো আর খেয়াল করলো অরণ্যর হাতে কি একটা জানো। ডালিয়া মনে মনে ভাবতে লাগলো এবার হয়তো তার কপালে আরো দুঃখ আছে। ডালিয়া কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্য বাবু আপনি, কিছু লাগবে? তুমি একটু ওই দিকে ফিরো। কোন দিকে? পিঠটা আমার দিকে ফিরাও। কেন, আমি কি আবার কোনো ভুল করেছি? এত প্রশ্ন করতেছো কেন? তোমাকে যা বলতেছি তাই করো। ডালিয়া অরণ্যর দিকে পিঠটা ফিরালো। অরণ্য খেয়াল করলো ডালিয়ার পিঠটা ফুলে লাল হয়ে ফুসকা পড়ে গেছে। ডালিয়ার ক্ষতটা দেখে অরণ্য নিজেকে বকতে লাগলো, ভাবতে লাগলো এত বড় অমানুষ সে কিভাবে হলো, এত বড় কাপুরুষ কিভাবে হলো যে একটা মেয়ের গায়ে এত নির্মম ভাবে আঘাত করেছে। অরণ্য এসব ভেবে নিজেকে আজকে খুব পশু লাগছে অরণ্যের। অরণ্য হাত থেকে মলমটা বের করে ডালিয়ার পিঠে লাগিয়ে দিল। ডালিয়া আহ করে চিৎকার করে উঠল।
ডালিয়া খেয়াল করলো অরণ্য তার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ডালিয়া যেন ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। অরণ্যকে যতটা কঠোর ভেবেছিল অরণ্য তার থেকেও নরম মনের মানুষ। হয়তো পরিস্থিতি তাকে কঠোর করে দিয়েছে, কিন্তু মানুষটার ভেতরটাই খুব মায়ায় ভরা। অপরদিকে অরণ্য পিঠে মলম লাগাতে লাগাতে বলল, ডালিয়া ডালিয়া, জানি না আমার মাথায় কি হয়, আমি তখন নিজেকে সামলাতে পারিনি। নিজেকে খুব পাগল পাগল আর অস্থির লাগে, তাই তোমাকে আঘাত করি। তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম চলে যেতে, তুমি চলে গেলে না কেন? এখানে থাকলে যে তোমাকে আরো কষ্ট পেতে হবে। কোথায় যাব বলুন? আমার যে যাওয়ার জায়গা নেই। এখানে আছি তবুও ভালো আছি, কারণ এখানে শুধু শারীরিক আঘাত পাচ্ছি, কিন্তু কেউ তো আর আমার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে না। আমাকে যেতে হলে তো সেই পতিতা পল্লীতে যেতে হবে, আর সেখানে গেলে তো একের পর এক নর পশু আমাকে খুবলে খুবলে খাবে। এটা থেকে আমি এখানে আছি, ঢের ভালো আছি। আপনার এই সামান্য কষ্ট আমার কাছে কিচ্ছু না। আর আমাকে মেরে যদি আপনার একটু শান্তি হয় হোক। আপনার কাছে মেয়ে মানুষ সবচেয়ে ঘৃণিত বস্তু, আর আমার কাছে ছেলে মানুষ। দুজন দুজনের জায়গায় কষ্ট পাচ্ছি, একজন পুরুষের হাতের শিকার, আরেকজন নারীর ছলনার হাতের। কিন্তু এটা বুঝতে পেরেছি, পৃথিবীতে সব পুরুষ এক না, এদের মধ্যেও ভালো আর খারাপ আছে। শুধু এটাই বলবো, আমি এখানেই খুব ভালো আছি। এর কথাগুলো শুনে অরণ্য যেন আরো বেশি অপরাধবোধ কাজ করলো। একটা মেয়ের শাস্তি সে বিনা দোষে আরেকটা মেয়েকে দিল, এত বড় অন্যায় সে কিভাবে করলো? এসব ভেবে ভেবে অরণ্য ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলো। অরণ্য কোনো রূপ কথা না বলে চলে গেল। আর এদিকে ডালিয়াও অরণ্যর এমন সহানুভূতি পেয়ে খুশিতে আত্মহারা। কিন্তু অরণ্যকে স্বাভাবিক জীবনে যে করেই হোক ফিরাতে হবে, কিন্তু কিভাবে ফিরাবে ডালিয়া? কারণ অরণ্য তো কোনো মেয়েকে বিশ্বাসই করে না। মনে মনে ভাবলো আগে অরণ্যর মনে বিশ্বাস আনতে হবে ভালোবাসা দিয়ে, কিন্তু কিভাবে? অনেক ভেবে ডালিয়া উপায় বের করলো। ভাবলো অরণ্যকে স্বাভাবিক জীবনে আনতে হলে আগে অরণ্যর রুম থেকে এসব ছবি উল্টাপাল্টা জিনিস দূর করতে হবে। ডালিয়া যা ভাবলো তাই করলো। মনে মনে ফাঁক খুঁজতেছিল যে অরণ্য কখন বের হবে। হঠাৎ খেয়াল করলো অরণ্য বাহিরে গিয়েছে। ডালিয়া অরণ্য রুমে গিয়ে মা বিহার ছবি, ডালিয়ার কাটা চুল, ডালিয়ার ছবি এগুলো খুলে ফেলে দিল। রহমত চাচা ডালিয়ার এসব দেখে বলল, এসব কি করছো মা তুমি? অরণ্য যদি এসে দেখে তোকে যে খুব মারবে মা। চাচা মারলে মারুক, আমি অরণ্যের ভালোর জন্যই এমন করছি। তুমি কি চাও না অরণ্য স্বাভাবিক জীবনে ফিরে আসুক? তা তো চাই মা, ছেলেটা আমার কষ্টে পাথর হয়ে গেছে রে। যদি চাও তাহলে আমি যা বলি তাই করো। এসব কিছু কোথায় ফেলছি অরণ্যকে বলবা না। মা বিহার যত ছবি আছে আর অরণ্যের মায়ের যত ছবি আছে সব ফেলে দাও চাচা। কিন্তু অরণ্য যদি রেগে যায়, আর অরণ্য রেগে গেলে তো তোকে মারবে রে মা, তোকে আঘাত দিবে, কষ্ট দিবে। তুই কি পারবি সহ্য করতে? চাচা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমাকে যতই আঘাত করুক সহ্য করে নিতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা মা, তুই যাই বলিস তাই হবে রে মা। আমি মাভিয়া আর আশালতার সব ছবি ফেলে দিয়েছি। তারপর ডালিয়া আর রহমত চাচা মিলে মাবিহা আর আশালতার সব স্মৃতি ফেলে দিল। ডালিয়া দেওয়ালের লেখাগুলো মুছে দিল, বাড়িটা সুন্দর করে সাজালো। সব কাজ শেষে ডালিয়া অরণ্যর জন্য অপেক্ষা করতে লাগলো, কখন অরণ্য আসবে, এসে কি করবে। এসব ভেবে ডালিয়া বারবার ভয়ে কুকড়ে যেতে লাগলো। আবার ভয় লাগলো যা হবার হবে, অরণ্যর জন্য এতটুকু করতে ডালিয়ার সমস্যা নেই। ঠিক সন্ধ্যার দিকে ডালিয়া টুংটাং কলিং বেজের আওয়াজ শুনলো। ডালিয়া দৌড়ে গিয়ে দরজা খুললো। দরজা খুলে দেখলো অরণ্য এসেছে। অরণ্য বাড়িতে ঢুকে দেওয়ালে খেয়াল করে দেখলো কোনো লেখা নেই। চারপাশে খেয়াল করলো, দেখলো বাড়িটা নতুন ভাবে গোছানো। তাড়াতাড়ি রুমে গেল। রুমে গিয়ে দেখলো সবকিছু উল্টাপাল্টা, কোনো ছবি নেই। অরণ্য এসব দেখে রেগে মেগে আগুন হয়ে গেল। চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, রহমত চাচা, রহমত চাচা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। মোট চাচা অরণ্যর চিল্লানো শুনে তাড়াতাড়ি অরণ্যর কাছে গেল আর গিয়ে বলল, বাবা কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কেন চিল্লাচ্ছি? আমার রুম থেকে মাবিয়ার ছবি কোথায় গেল? সারা বাড়ি এভাবে গোছানো হলো কেন? কথা বলছো না কেন? না মানে, না মানে না মানে মানে করছো কেন? উত্তর দাও, কার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে আমার ঘর গুছিয়েছে? পাশ থেকে ডালিয়া বলে উঠল, অরণ্য বাবু, আমি করেছি। ডালিয়ার মুখ থেকে অরণ্য এই কথা শুনে আরো রেগে গেল। রেগে গিয়ে ডালিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোরে এত বড় সাহস কে দিছে? সকালে তোকে একটু দয়া দেখিয়েছি বলে এত বড় সাহস দেখাইছিস, তাই না? তোর সাহস হলো কিভাবে যে তুই আমার অনুমতি ছাড়া আমার ঘর গুছাইছিস? আপনি আমাকে যত পারুন মারুন, আমার কোনো কষ্ট নেই, কিন্তু আপনার জীবনটা পাল্টানোর জন্য এইটুকু করা জরুরি ছিল। আমি চাই না আপনি এভাবে জীবনযাপন করুন, চাই না এভাবে কষ্ট পান। আপনার যদি আমাকে মেরে শান্তি হয়
তাহলে তাই করুন। অরণ্য ডালিয়ার কথা শুনে আলু রেগে গেল। চুল টানতে টানতে নিয়ে গেল সিঁড়ির কাছে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে ফেললো। আর ডালিয়া সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। ডালিয়ার সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। রহমত চাচা ডালিয়ার কাছে দৌড়ে গেল আর গিয়ে দেখলো ডালিয়ার কোনো সারা শব্দ নেই। রহমত চাচা অরণ্যকে বলল, বাবা, মেয়েটা যাই করেছিল তোমার ভালোর জন্যই করেছিল, আর তুমি এ কি করলে? এটা তো কোনো সারা শব্দ নেই। একজনের রাগ তুমি আরেকজনের উপর ছাড়লে। বাবা, দেখে যাও, মেয়েটার অবস্থা ভালো মনে হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে না। কি হয়েছে মেয়েটার বুঝতে পারছি না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রহমত চাচার কথা শুনে তাৎক্ষণিক অরণ্যর মনে হলো সত্যিই তো সে এমন কেন করলো। ডালিয়াকে এতটা আঘাত করা তার ঠিক হয়নি। দৌড়ে নিচে নামলো, ডালিয়ার হাত ধরে দেখলো তার পালস অনেক নেমে গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। অরণ্য ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে ডালিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ডালিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অরণ্য আর রহমত চাচা বাহিরে দাঁড়িয়ে রইল। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করলো আর বাহিরে এসে অরণ্যকে বলল, আপনার রোগীর অবস্থা ভালো না, ট্রিটমেন্ট চলছে, আর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে রোগী ভর্তি করান, না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। অরণ্য ডাক্তারের কথা শুনে থমকে গেল। এটা ভেবে যে তার জন্য আজকে একটা নির্দোষ মেয়ে মরতে যাচ্ছে, যে মেয়েটা কিনা তার ভালো করতে চেয়েছিল, এতটা নিষ্ঠুর সে কিভাবে হলো এটাই ভাবতে লাগলো। তাড়াতাড়ি গেল ডালিয়াকে ভর্তির জন্য। সেখান থেকে ফর্ম দিল ফিল আপ এর জন্য। অরণ্য সব ফিল আপ করে নার্সকে দিল। নার্স ফর্মটা দেখে অরণ্যকে বলল, স্যার, রোগী আপনার কি হয় সেটা তো পূরণ করেননি, এটা একটু পূরণ করে দিন। অরণ্য বেশ বিব্রত বোধ করলো, বুঝতে পারলো না কি লিখবে। কিছুক্ষণ কাগজটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্স আবার বলে উঠল, স্যার, তাড়াতাড়ি ফিল আপ করে দিন। অরণ্য এবার শূন্যস্থানটাই লিখে দিল যে রুগীর স্বামী হয় অরণ্য আর রুগী তার স্ত্রী। তারপর নার্স ফর্মটা নিয়ে চলে গেল। আবার ডালিয়ার চিকিৎসা শুরু হলো। আর এদিকে অরণ্যর বুকটা যেন হাহাকার করতে লাগলো ডালিয়ার জন্য। তীব্র এক যন্ত্রণা শুরু হলো অরণ্যের। বারবার ডালিয়ার সুস্থতা কামনা করতে লাগলো। ডালিয়ার জন্য মরিয়া হয়ে উঠলো, নিজেকে খুব বেশি অপরাধী ভাবতে লাগলো। আর এদিকে অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার এসে বলল, এখন রোগী আগের থেকে একটু ভালো আছে, তবে মানসিকভাবে আঘাত পেয়ে ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে। আপনার স্ত্রীকে সংসারের প্রেশার দিবেন না, মানসিকভাবে ফ্রি রাখবেন। আপাতত 2 দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, আর 2 দিন পরে বাসায় নিয়ে যাবেন। আর উনি শারীরিকভাবেও অনেক দুর্বল, ওনার একটু যত্ন নিতে হবে। আর এখন রোগী ঘুমাচ্ছে, আপনি চাইলে রোগীকে দেখতে পারেন। আপনাদের মধ্যে কে রোগীর কাছে যাবেন সিদ্ধান্ত নিন। এ বলে ডাক্তার চলে গেল। পাশ থেকে রহমত চাচা বলল, বাবা, তুমি যাও, গিয়ে দেখো ডালিয়া মায়ের কি অবস্থা। আর কোনো আঘাত করো না, মেয়েটা যে অনেক কষ্ট সহ্য করছে, আর কষ্ট দিও না। চাচা, তুমি চিন্তা করো না, আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম, তাই এমন করেছি। ডালিয়াকে কিচ্ছু করব না। আমি গেলাম চাচা ডালিয়াকে দেখতে। বলল। অতঃপর অরণ্য ডালিয়ার কাছে গেল, গিয়ে দেখলো ডালিয়া শুয়ে আছে। ডালিয়ার জ্ঞান এখনো ফিরেনি। অরণ্য ডালিয়ার পাশে গিয়ে বসলো, খেয়াল করলো ডালিয়ার চেহারাটা কত নিষ্পাপ। এই অল্প বয়সে কত কষ্টই তাকে সহ্য করতে হয়েছে, আর আমি কিনা এই মেয়েকে এভাবে আঘাত করেছি। এইসব ভেবে অরণ্যর ভেতরে অপরাধ বোধ কাজ করতে লাগলো, ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলো। ডালিয়ার পাশে বসে এক পলক ডালিয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ডালিয়ার জ্ঞান ফিরল। ডালিয়া ফেরার সাথে সাথে অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া সরি, তোমাকে আমি এত বড় কষ্ট দিয়ে ফেলছি, এজন্য সরি। আঘাত পেতে পেতে আমি যে এক অমানুষ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আজকে তোমার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। এটা বলে অরণ্য ডালিয়ার হাত ধরলো। আর ডালিয়া অরণ্যর দিকে তাকিয়ে দেখলো অরণ্যর চোখে পানি ছলছল করছে। এই অরণ্য তো অন্য এক অরণ্য। ডালিয়া বুঝতে পারলো এটা আর প্রথম দিন দেখা সেই অরণ্য না, এই যে এক অন্য অরণ্য, যার বুকের ভেতরে শুধু মায়া আর মায়া। ডালিয়া অরণ্যর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দয়া করে কষ্ট পাবেন না, এটা ভাগ্যের ছিল। আর আমি তো এখন সুস্থ। আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। আপনার কষ্ট সহ্য করতে কষ্ট হয় আমার। অরণ্য এবার ডালিয়ার কথা শুনে আরো বেশি চমকে গেল। একটা মেয়েকে সে এত কষ্ট দিল, আর মেয়েটা কিছু না বলে উল্টা আরো সান্ত্বনা দিচ্ছে। এসব ভেবে অরণ্যর চোখের মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে গেল। আর ডালিয়াকে বলল, আমি কথা দিচ্ছি, আমি আর তোমাকে আঘাত করব না। তুমি আর কষ্ট পাবে না কখনো। তোমাকে আর কষ্ট পেতে দিব না। তোমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার জন্য আমি আমার স্বাভাবিক জীবনটা পেয়েছি। আপনি যে স্বাভাবিক জীবন পেয়েছেন, এতেই আমি খুশি। আপনি প্লিজ কাঁদবেন না। পাশ থেকে নার্স এসে ডালিয়াকে বলল, আপু,
ভাইয়া তো আপনার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল, কি যে করতেছিল কি বলবো। আপনি অনেক ভাগ্যবতী, এমন হাজবেন্ড পেয়েছেন। আর ভাইয়া, এবার আর চিন্তা নেই, ভাবি তো সুস্থ হয়ে গেছে, 2 দিন পরেই বাসায় নিয়ে যেতে পারবেন। এটা বলে নার্স মুস্কি হাসি দিয়ে চলে গেল। আর ডালিয়া নার্সের কথার কোনো মানে বুঝলো না। শান্ত স্বরে ডালিয়া অরণ্যকে বলল, আচ্ছা, নার্স কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আরে বলো না, তোমাকে অ্যাডমিট করানোর সময় একটা ফর্ম ছিল পূরণ করার জন্য। ফর্মটাতে রোগী আমার কি হয় এটা জানতে চেয়েছিল। আমি লিখেছিলাম স্ত্রী, আর এই নার্সটাই ফর্মটা নিয়ে যায়। উনি ভাবছে তুমি আমার স্ত্রী, এই জন্য এই কথাগুলো বলল। ডালিয়া অরণ্যর কথা শুনে যেন থমকে গেল। জীবনে বউ হওয়ার স্বপ্ন তো কবেই ছেড়ে দিয়েছিল। অরণ্যর কথা শুনে যেন আজকে ডালিয়ার নিজেকে বউ মনে হতে লাগলো। চাতক পাখির মতো অরণ্যর দিকে তাকিয়ে এবার ডালিয়া কেঁদেই দিল আর অরণ্যকে বলল, ডালিয়া, আমার জন্য আপনি এত কিছু করবেন বুঝতে পারিনি। আরে বোকা মেয়ে, এ আর কি, কাঁদতেছো কেন? পাগলের মতো কাঁদবা না তো। হাসপাতালে আরো 2 দিন থাকতে হবে, তারপর বাসায় যেতে পারবা। এখন একদম কান্নাকাটি থামাও, সুস্থ হতে হবে আগে। ডালিয়াও লক্ষ্মী মেয়ের মতো কান্না থামালো। 2 দিন পরে ডালিয়াকে বাসায় নিয়ে গেল। কিন্তু ডালিয়া একা একা হাঁটতে পারছিল না। অরণ্যর কাঁধে ভর করেও যেন ডালিয়ার হাঁটতে কষ্ট হচ্ছিল। অরণ্য ব্যাপারটা বুঝতে পেরে অচমকা ডালিয়াকে কোলে তুলে নিল। অরণ্যর এই কাণ্ড দেখে ডালিয়া বিস্মিত হয়ে গেল আর বলে উঠল, অরণ্যবাবু, কি করছেন কি? আপনি নামান আমাকে, কষ্ট হচ্ছে তো আপনার। কোনো কথা না, একদম চুপ। হাঁটতে পারতেছো না, আবার আমার কষ্ট দেখা হচ্ছে? আমার কিচ্ছু কষ্ট হচ্ছে না, আমি ঠিকই আছি। ডালিয়াকে নিয়ে অরণ্য ডালিয়ার রুমে খাটে শুয়ালো আর বলল, কি খাবা বলো? আমি এখন কিছু খাবো না। এসব বললে চলবে না, কিছু খেতে হবে। ডাক্তার বলল তোমাকে সুস্থ হতে হলে বেশি বেশি খেতে হবে, আর আপাতত নরম খাবার খাওয়াতে হবে। স্যুপ হলে ভালো হয়, কিন্তু বাইরের স্যুপ তো এত স্বাস্থ্যকর না। আচ্ছা দাঁড়াও, আমি রান্না করে নিয়ে আসছি। আপনি রান্না পারেন? পারি না, তবে চেষ্টা করে দেখি পারি কিনা। অনেক আগে একবার মাবিহার জন্য রান্না করেছিলাম। আমার জন্য এত কষ্ট করতে হবে না, যা আছে তাই দিন, আমি খেয়ে নিচ্ছি। আরে চুপ করে বসো তো, এত কথা কেন বলো? আমি স্যুপ রান্না করে আনতেছি, তুমি চুপচাপ রেস্ট নাও। ডালিয়ার কাছে যেন সবটা স্বপ্ন মনে হতে লাগলো। অরণ্য চলে যাবার পরে নিজের শরীরে নিজের চিমটি কেটে আহ শব্দ করে উঠলো। না তো, এ স্বপ্ন না, এ যে সত্যি। আধা ঘন্টা পর অরণ্য আসলো হাতে। এই যে স্যুপ রেডি। কেমন হয়েছে জানি না, তবে খেয়ে টেস্ট করে দেখো। আমি নিজেও এখনো টেস্ট করিনি, হা করো দেখি। ডালিয়া হা করলো আর স্যুপটা খেয়ে মুখটা একটু কেমন জানি করলো। অরণ্য ডালিয়ার মুখে ভঙ্গি দেখে বলল, স্যুপটা কি ভালো হয়নি? মুস্কি হাসি দিয়ে ডালিয়া বলল, ভালো হয়েছে অনেক। ডালিয়ার কথা শুনে কেন জানি না মনে হলো ডালিয়া মিথ্যে বলছে। তাই অরণ্য স্যুপটা টেস্ট করলো। অরণ্য স্যুপটা টেস্ট করে ওয়াক ওয়াক করে উঠলো, কারণ স্যুপটাতে লবণে কাটা ছিল। আর ডালিয়াকে বলল, এই পাগল মেয়ে, এই স্যুপকে ভালো বলছো তুমি? এই স্যুপে লবণে কাটা হয়ে আছে। আপনি এত কষ্ট করে বানিয়েছেন, যা বানিয়েছেন তাই হবে। আমাকে দিন, আমি খেতে পারবো। হয়েছে, আর এই স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসছি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু জাউ ভাত করলেই হবে। কিন্তু জাউ ভাত কিভাবে করে আমি তো জানি না। আমাকে একটু রান্নাঘরটা নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি, এই শরীর নিয়ে রান্নাঘরে যাবে? আমাকে বলো, আমি করে নিয়ে আসছি। আরে, আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করব না, আপনাকে দেখিয়ে দেব। তা করা যায়। আচ্ছা, আমার কাঁধে ভর দিয়ে ওঠো। ডালিয়া অরণ্যর কাঁধে ভর দিয়ে উঠলো। আস্তে আস্তে রান্নাঘরে গেল। ডালিয়া অরণ্যকে বলে দিল কি করবে, আর অরণ্য সেভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেলো। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ডালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ। ইদানিং ডালিয়া ঘরের কাজও করা শুরু করেছে। আর অরণ্য ডালিয়াকে ঝাড়ি দিয়ে বলল, এই শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রহমত চাচাই তো সবটাই করতে পারবে। সারাদিন বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না, আর রহমত চাচার তো বয়স হয়েছে। রহমত চাচা কি এসব একা পারবে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ, আপনি আমাকে না করবেন না। আচ্ছা, তোমার ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আস্তে আস্তে ডালিয়া আর অরণ্যর সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়া গোসল করতে গেল। গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার উপরে একটা বক্স আর চিঠি রাখা। চিঠিটাতে লেখা ছিল, ডালিয়া, আমি কি তোমাকে ডালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যে আমার ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হও তো, আমরা আজকে সারাদিন ঘুরবো।
ডালিয়া বক্সটা বের করে দেখলো একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। টেবিলের উপরে থেকে একটা কলম নিয়ে ডালিয়া লিখতে চাইলো যে, আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে আরো বলে ডাকবো। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু অনেকদিন যাবৎ লিখেনি, তাই লেখা যেন ডালিয়ার হাতে বের হচ্ছিল না। তবুও কোনো রকমে ডালিয়া লিখলো আর ঝটপট শাড়িটা পরে নিল। আর আয়নায় নিজেকে দেখে যেন ডালিয়ার আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া, তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি আসতেছি। এই বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এই রূপে দেখে অরণ্য যেন চমকে গেল। ভাবতে লাগলো মেয়েটা সত্যি অনেক মায়াবতী চেহারা। আর এদিকে ডালিয়া অরণ্যর কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে অরু বলেই ডাকতে পারো ডালু। অরণ্যর মুখে ডালু ডাকটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেকদিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় বসেছে। ডালিয়ার যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যর কাছে এসে বলল, স্যার, এই মালাটা নিন, ভাবিকে পরলে খুব মানাবে। সবগুলো কত রে? অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালু সরি, তোমার চুলগুলো আমি কেটে ফেলছিলাম। চুলে তো আর খোপা করে মালাটা দিতে পারবো না। তোমার হাতেই মালাগুলো পেঁচিয়ে পরো, ভালো লাগবে। অরণ্যর কাছ থেকে ডালিয়া ফুলগুলো নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পরতে পারবো না? এ বলে চুলের একটা ক্লিপ দিয়ে একটা মালা চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বাহ ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যর কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল। লজ্জায় মাথা নত করে ফেললো। তারপর অরণ্য বলল, থাক আর লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্ট গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুইজন মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্ট প্রথম দেখেছে। চারিদিকে কত সুন্দর করে সাজানো। অরণ্য খাবার অর্ডার করলো। খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে কাটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল। অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো ডালিয়া এখনো কিচ্ছু খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়া কাটা চামচ দিয়ে খেতে পারছে না, তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল। সেও খাওয়া শেষে দুজন মিলে আরো ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো। রাস্তার পাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠলো। ডালিয়ার চেয়ে কি ভালো লাগছে ডালিয়া নিজেও বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে সোডিয়াম বাতির নিচে দুইজন হেঁটে কথা বলতে লাগলো। কত কথা যে বললো হিসাব নেই। দুজনের সবকিছু শেয়ার করে দুইজন যেন একাকারে মিলে গেল। রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যর সম্পর্কটা বেশ জমে উঠলো। কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যর কল আসলো। অরণ্য কল ধরে দেখলো মাবিহা। মাবিহা কল ধরার পর বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও। আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে আর যন্ত্রণা দিও না। তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি। সেদিন আমি আকাশের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারিনি কি করব। না বুঝে অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমাকে আর আঘাত করো না। আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও অরণ্য। আমি আর এমন করব না। শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাভিয়া, কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দিবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না। তুমি কল দিলে আমার বিরক্ত লাগে। পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে। আর কতবার তোমাকে এই কথা বলতে হবে? অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ অরণ্য, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিহা। আর কতবার এক কথাটা তোমাকে বলতে হবে? মাবিহা প্লিজ, আমাকে বিরক্ত করো না। আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে। তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়। মেয়েটাকে? ও, আমার ব্যাপারে ইনফরমেশন নেওয়াও শেষ তোমার? মেয়েটা কে জেনে তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কি হয়? মেয়েটা আমার বউ হয়। হ্যাঁ। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। কেন, কোনো সমস্যা? তুমি কি জানো এই মেয়ের পরিচয়? এ মেয়ে কে হয়? ও, এই মেয়ের পরিচয় নেওয়াও শেষ? হ্যাঁ জানি এই মেয়েকে, জেনেই বিয়ে করেছি। তুমি জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি। মেয়েটার যাই হোক তোমার মতো ছলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অরণ্য, তুমি আমাকে এভাবে বলতে পারলে?
ওই মেয়েটার সাথে আমার তুলনা করতে পারলে? হ্যাঁ পারলাম। প্লিজ মাবিহা, আমি এখন বিবাহিত। আমার বউ জানলে খুব কষ্ট পাবে। তুমি প্লিজ আর কল দিও না। আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অর্ণব প্লিজ, আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই, এই বলে অরণ্য মাবিহার ফোন কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিহা কল দিয়েছে। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাবিহা কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই এজন্য। তাহলে আকাশের সাথে মাবিহার কি হয়েছে? আকাশের সাথে মাবিহা ডিভোর্স হয়েছে 2 বছর যাবত। এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাবিহাকে ভালোবাসেন। মাবিহা যেহেতু আসতে চাচ্ছে, তাহলে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা আর সম্ভব না। আমি মাবিহাকে ঘৃণা করি। বলতে পারে এটা তার আর আকাশের নতুন নাটক না? যেই মেয়ে এত বড় ছলনা করতে পারে, সে আরো বড় ছলনা করতে পারবে। মাবিহাকে আমি বিশ্বাস করি না। যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগে খুন করে ফেলেছে, তাকে আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাবিহা কোন মেয়ের কথা বললো আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলেছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল। তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল, এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন যে? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ। আর কোনো কিন্তু না, আর কোনো কথা শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। অরণ্য ডালিয়া রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া মা, অরণ্য জানি কেমন করছে, তাড়াতাড়ি চল। ডালিয়া রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি অরণ্যর রুমে গেল, আর গিয়ে দেখলো অরণ্যর রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।